আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাদেক নাইম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে কেমিস্ট্রিতে পড়তেছি। আজকে আমি তোমাদের রাসায়নিক পরিবর্তন এই কেমিস্ট্রি চ্যাপ্টারটা পড়াবো। আর এখানে যে গুরুত্বপূর্ণ টপিকসগুলো দেওয়া আছে সেগুলো নিয়ে আজকে প্রথমে আলোচনা করব, এবং এর ভিতর থেকে যে টপিকসগুলো নতুন নতুন পাবো সেগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো। আর যে যেটা না বুঝতে পারো সাথে সাথে কোয়েশ্চেন করবা, ঠিক আছে? কোয়েশ্চেন করলে কিন্তু তোমাদের উত্তর জানা হয় কিন্তু, হ্যাঁ, এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? আর দেখি কে কে লাইভে আছো একটু জানাও, কে কে লাইভে আছো। আর জি, আর যে যেটা না বুঝতে পারবা সাথে সাথে জিজ্ঞেস করবা, আর যেটা না বুঝতে পারবা সাথে সাথে জিজ্ঞেস করবা, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমরা শুরু করি। প্রথমে বলবো বিক্রিয়া নিয়ে বলবো। আচ্ছা, বিক্রিয়া কত প্রকার? বিক্রিয়া কিন্তু অনেক প্রকার পাওয়া যায়। তার থেকে আর হ্যাঁ, যারা যারা লাইভটা দেখবা পরবর্তীতে ভালো তো লাইভটা দেখবা, তখন তোমরা সবাই এই নিচের টপিকগুলোর নাম লিখে নিবা। আজকে যে আমরা পড়বো এগুলো কিন্তু বিস্তারিত একটু বলবো, ঠিক আছে? একটু দেখো সবাই। আচ্ছা, ফার্স্টে একটু দেখো কি হবে। ফার্স্ট হচ্ছে বিক্রিয়ার তাপ, আচ্ছা, অথবা বিক্রিয়া, এগুলো একটু দেখবো। চ্যাপ্টারের নাম কিন্তু রাসায়নিক পরিবর্তন। চ্যাপ্টারের নাম কি? রাসায়নিক পরিবর্তন। সেটা একটু দেখো সবাই। হ্যাঁ, ফার্স্টে কি বলবো? বিক্রিয়া তাপের উপর ভিত্তি করে, বিক্রিয়া দুই প্রকার। এটা কিন্তু পরীক্ষার মধ্যে আসে, হ্যাঁ, এটা কিন্তু পরীক্ষার মধ্যে তোমাদের আসে। কিরকম কোশ্চেন আসে জানো? আচ্ছা, আমি লিখতেছি, তোমরা একটু সাথে সাথে তুলবা, সবাই তুলবা, যারা যারা আছে সবাই একটু তুলে নিবা। এক নম্বর বিক্রিয়া হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। কি বিক্রিয়া? তাপ উৎপাদী বিক্রিয়া, যেটাকে কি বলবো আমরা? এক্সোথার্মিক রিঅ্যাকশন। তাপ উৎপাদী বিক্রিয়া মানে কি? যেটা এক্সোথার্মিক রিঅ্যাকশন, যেটাকে ইংলিশে বলা হয় তাপ উৎপাদী বিক্রিয়া। আর সবাই একটু মনে রাখবা, তাপ উৎপাদী বিক্রিয়া ডেল এর মান কি হবে? ডেল এর মান মাইনাস হবে। মাইনাস। তাপ উৎপাদী বিক্রিয়া ডেল এর মান কি হবে? মাইনাস হবে। তাহলে আমরা একটা দেখে নেই বিক্রিয়া। মনে করো নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাস। নাইট্রোজেন, চিপস আছে না? তোমরা সবাই কিন্তু চিপস খাও। আচ্ছা, চিপসের প্যাকেটের মধ্যে কি পাওয়া যায়, বা চিপসের প্যাকেটের মধ্যে কোন গ্যাস পাওয়া যায়? নাইট্রোজেন গ্যাস পাওয়া যায়। সেই নাইট্রোজেন গ্যাস 3 মোল হাইড্রোজেন গ্যাসের সাথে, তার মানে নাইট্রোজেন গ্যাস কত মোল? 1 মোল। এই নাইট্রোজেন গ্যাস 1 মোল, হাইড্রোজেন গ্যাস 3 মোল। তার 1 অনুপাত 3 অনুপাতে বিক্রিয়া করে 2 মোল বা 2 অণু কি উৎপন্ন করে? অ্যামোনিয়া উৎপন্ন করে, এবং সাথে 192 অথবা শুধু 92 কিলোজুল তাপ উৎপন্ন করে পার মোল। তার মানে প্রতি মোলের মধ্যে কতটুকু কিলোজুল পাওয়া যায়? 92 কিলোজুল পাওয়া যায়। আর দেখো, এটা তাপ উৎপন্ন হইছে না, মানে বিক্রিয়ার মধ্যে প্লাস। যেটা বিক্রিয়ার মধ্যে প্লাস থাকবে সেটা ডেল এস ইকুয়াল টু কি হবে? মাইনাস হবে। তাহলে মাইনাস 92 কিলোজুল পার মোল। তার মানে আমরা মাইনাস দেখে বুঝবো সেটা হচ্ছে কি বিক্রিয়া? তাপ উৎপাদী বিক্রিয়া। আর হ্যাঁ, সবাই কমেন্টে জিজ্ঞেস করো, যে যেটা না পারো সেটাই কমেন্টে জানাবা। আর আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এটা একটু বলো। যে আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা সেটা একটু জানাও। মানে আমার কথা কি ক্লিয়ার শোনা যাইতেছে? আমার কথাগুলো কি ক্লিয়ার শোনা যাচ্ছে? এটা একটু জানাও, আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা? এটা একটু জানাও। হ্যাঁ, তাহলে আমরা একটু দেখো। হ্যাঁ, এখন একটু দেখো, এটা হচ্ছে কি? তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়ার মধ্যে মনে করো এই যে এটা একটা বিক্রিয়া লিখলাম, মনে করো এটা একটা গ্রাফ আঁকলাম। এই গ্রাফের মধ্যে এটা মনে একটা গ্রাফ আঁকলাম। গ্রাফের মধ্যে মনে করো এটা হচ্ছে E1, মানে এটা হচ্ছে প্রথম তাপ দেওয়া E1। তার মানে এটা উপরে উঠবে, উপরে ওঠার পরে এতটুকু। আচ্ছা দেখো, এখানে নামছে, এটা কি E2 না? এটা হচ্ছে E2।
আর সর্বোচ্চ স্থানে যেটা আছে এটা হচ্ছে EX। সর্বোচ্চ স্থানে যেটা আছে সেটা কি EX। সর্বোচ্চ স্থানে যেটা আছে সেটা হচ্ছে EX। এখন মনে করো ডেল এর সমান সমান কত হবে? এটা বিক্রিয়ার কি হবে? এটা হচ্ছে বিক্রিয়ার গতি, এটা হচ্ছে স্থিতিশক্তি। তার মানে কি হবে? এটা এখান থেকে দেখো এই পর্যন্ত আছে নিজে ডট 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 ডট, তার মানে এতটুকু বৃদ্ধি পাইছে। তার মানে এতটুকু বৃদ্ধি পেলে সে কি হবে? এতটুকু। এখনো কি ক্লিয়ার শোনা যাচ্ছে না কথাগুলা? এখনো কি ক্লিয়ার শোনা যাচ্ছে না কথাগুলা? একটু জানাও। আবার দেখো ফার্স্টের দিকে এটা হচ্ছে E1। তারপরে দেখো এতটুকু বৃদ্ধি পাওয়ার পরে এতটুকু পর্যন্ত বৃদ্ধি পাইছে। তার মানে এতটুকু পরিমাণ বাড়ছে। এই যে পরিমাণ অংশ বাড়ছে, যে পরিমাণ অংশ বাড়ছে সেই পরিমাণ অংশই হলো ডেল এস। তার মানে আমরা কি লিখবো? E2 E1। এটা হচ্ছে কি ডেল এস। ডেল এস মানে কি? দহন তাপ। ডেল এস মানে কি? দহন তাপ। ডেল এস মানে কি? দহন তাপ। সবাই মনে রাখবা। ইএ মানে হচ্ছে সক্রিয়ণ শক্তি। ইএ মানে কি? সক্রিয়ণ শক্তি। ইএ মানে কি? সক্রিয়ণ শক্তি। সবাই কিন্তু এটা মনে রাখবে। ইএ মানে হচ্ছে সক্রিয়ণ শক্তি। আর সক্রিয়ণ শক্তিকে কি বলা হয়? অ্যাক্টিভেশন এনার্জি। বা সক্রিয়ণ শক্তি হচ্ছে সর্বোচ্চ স্থানে যে পরিমাণ শক্তি খরচ হয় সেটাই হচ্ছে কি? সক্রিয়ণ শক্তি। ঠিক আছে? এখন একটু দেখো, এটা ছিল তোমাদের তাপ উৎপাদী বিক্রিয়ার ব্যাখ্যাটা। এখন আমরা কি করব? তাপ হারি বিক্রিয়া, যেটার উপর তাপ হারি এবং তাপ উৎপাদী বিক্রিয়ার উপর ভিত্তি করে একটা এমসিকিউ তোমাদের পরীক্ষার মধ্যে থাকবেই এবং থাকেও। ঠিক আছে? তাই সবাই একটু দেখো। এখন যেটা বলবো সেটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া। তাপ হারি বিক্রিয়া 2 নাম্বার। তাপ হারি বিক্রিয়া। তাপ হারি বিক্রিয়া। তাপ হারি বিক্রিয়া। হ্যাঁ, একটু মনে রাখবা, আমরা জানি যে বিক্রিয়ায় তাপ শোষণ ঘটে মানে তাপ হারায়, যে পরিমাণ তাপ দেওয়া থাকে। জি, ক্লিয়ার শোনা যায় তাই তো? থ্যাঙ্কস। ক্লিয়ার না শোনা গেলে বলবা। হ্যাঁ, যে পরিমাণ তাপ হারাবে সেটাকে আমরা কি বলবো? তাপ হারি বিক্রিয়া। তার মানে নাইট্রোজেন গ্যাস হচ্ছে 1 মোল, অক্সিজেন গ্যাস হচ্ছে 1 মোল, বিক্রিয়া করে কি 2 মোল নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে। মানে এর উৎপন্ন করে সাথে কি 100 কিলোজুল 180 কিলোজুল তাপ হারায় পার মোল। মানে প্রতি মোলের মধ্যে 100 কিলোজুল 180 কিলোজুল কি তাপ হারায়। মনে থাকবে? তার মানে এটা বিক্রিয়ার মধ্যে যেটা মাইনাস হবে সেটাই তো তাপ হারি। যেটা বিক্রিয়ার মধ্যে মাইনাস হবে সেটা ডেল ইজ ইকুয়াল টু প্লাস হবে। সেটা ডেল ইজ ইকুয়াল টু কি হবে? প্লাস। সেটা ডেল ইজ ইকুয়াল টু কি হবে? প্লাস। জি, এতটুকু বুঝতে পারছি কিনা সেটা একটু জানাও। এতটুকু বুঝতে পারছি কিনা সেটা একটু জানাও। যে সবাই বুঝতে পারছি কিনা একটু জানাও কমেন্টে। এতটুকু বুঝতে পারছি কি? জি, এখন আবার ক্লিয়ার না? হ্যাঁ, কমেন্টে জানাও। যে যেটা না বুঝতে পারো কমেন্টে জানাবা। আর কথাগুলো ক্লিয়ার শোনা যায় কিনা সেটাও বলিও। আচ্ছা, এটা হচ্ছে কি তাপ হারি বিক্রিয়া। কেন তাপ হারি বিক্রিয়া? কারণ হচ্ছে এই বিক্রিয়ার মধ্যে 180 কিলোজুল কি তাপ হারায় প্রতি মোলের মধ্যে কতটুকু তাপ হারায়? 180 কিলোজুল তাপ হারায়। ঠিক আছে? এটা কিন্তু মনে রাখবা। কারণ বিক্রিয়ার ধারা মনে করো, এটা হচ্ছে কি বিক্রিয়ার ধারা, এটা হচ্ছে বিক্রিয়ার স্থিতিশক্তি। আর যে পরিমাণ শক্তি উৎপন্ন করে এইটা মনে করো। তাই এটা কিন্তু যদি আমরা বৃদ্ধি করি এরকম, তাহলে এটা দেখো এটা কাছাকাছি পর্যন্ত আসে নাই। তার মানে হ্রাস পাইছে। কতটুকু হ্রাস পাইছে? যে এতটুকু হ্রাস পাইছে। যে পরিমাণ হ্রাস পাইছে সেটাকে আমরা কি বলবো? ডেল এস। ডেল এস সমান সমান কি লাগবে? এটা কিন্তু EX সর্বোচ্চ স্থানে গেছে। আর কোথা থেকে গেছে সর্বোচ্চ স্থানে? এই যে এখান থেকে গেছে E1 থেকে। এটা কি E2। তার মানে আমরা কি বলতে পারি? ডেল এস সমান সমান আমরা কি জানি? E2 E1 অলওয়েজ। এবং ই এর সমান সমান কি লিখবা? সর্বোচ্চ স্থান থেকে খালি বিয়োগ করবা E1। তার মানে কি EX E1। এটা হচ্ছে কি অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়ণ শক্তি। অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়ণ শক্তি, এগুলো কিন্তু সবাই একটু মনে রাখবা। এগুলো ছিল। আচ্ছা দেখো তো, মানে N2 না একটু অণু সম্পর্কে পড়ে আর কি। যদি তোমাদের পরীক্ষায় আসে নাইট্রোজেন গ্যাসের সংকেত কি N2, হাইড্রোজেন গ্যাসের সংকেত কি H2, অক্সিজেন গ্যাসের সংকেত কি O2, নাইট্রোজেন অণুর সংকেত কি N2, হাইড্রোজেন অণুর সংকেত কি H2, আবার অক্সিজেন অণুর সংকেত কি O2। ঠিক আছে না আমাদের? এতটুকু। এখন একটু শোনো, এগুলো হচ্ছে কি অণুর সংকেত। এখন আমি তোমাদেরকে জিজ্ঞেস করি যদি পরমাণুর সংকেত কি হবে, তাহলে পরমাণুর সংকেত হবে এরকম। নাইট্রোজেন পরমাণুর সংকেত N, অক্সিজেন পরমাণুর সংকেত O, হাইড্রোজেন পরমাণুর সংকেত কি
হাইড্রোজেন শুধু H, আর অণু বললে 2 হবে, গ্যাস বললে 2 হবে, গ্যাস বললে কি হবে 2 হবে, সেটা একটু মনে রাখবা। এখন মজার বিষয় হচ্ছে এগুলো নরমালি সবাই জানে, এগুলো কি পরীক্ষায় আসবে? বিষয়টা কি এমন এত সহজ কোশ্চেন আছে না, আর একটু ডিপলি কোশ্চেন আসবে। যেগুলো ব্যতিক্রম পরীক্ষায় কিন্তু ওইগুলো আসে। মনে করো পরীক্ষার মধ্যে ব্যতিক্রম কোনগুলো আছে? P4 এবং অ্যাসিড। P4 মানে কি? ফসফরাস অণুর সংকেত হচ্ছে P4, সালফার অণুর সংকেত কি? অ্যাসিড, নরমালি মনে রাখবা। আর সালফার পরমাণুর সংকেত কি? S, আবার ফসফরাস পরমাণুর সংকেত কি? P। বুঝতে পারছি সবাই এতটুকু? সবাই কি এতটুকু বুঝতে পারছি? এটা একটু জানাও কমেন্টে, এটা একটু জানাও। যেটা একটু জানাও। এতটুকু বুঝতে পারছি কিনা? হ্যাঁ, এখন একটু দেখো সবাই, এটা গেল, এটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। এগুলো হচ্ছে বিক্রিয়ার মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষার মধ্যে এরকম আসতে পারে গ্রিন কেমিস্ট্রির নীতি কয়টা? গ্রিন কেমিস্ট্রি নীতি কয়টা? 12টা নীতি। এবং পরীক্ষার মধ্যে এই টাইপের কোশ্চেন আসে, বলে গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়নের কোনটি নীতি নয়। তার মানে তোমাদের অবশ্যই 12টা নীতি মনে রাখতে হবে, মনে রাখলে না রাখলে কিন্তু হবে না। আচ্ছা সবাই একটু দেখো, এখন আমি তোমাদের আর 2-3টা বিক্রিয়া করে, যে বিক্রিয়াগুলো অনেক নরমালি তোমরা পারবে ইনশাআল্লাহ। আচ্ছা মনে করো দিকের উপর ভিত্তি করে কত প্রকার? দিকের উপর ভিত্তি করে 2 প্রকার। কারণ হচ্ছে রাসায়নিক পরিবর্তন, আর অবশ্যই বিক্রিয়া নিয়ে আমরা পড়বো, তো বিক্রিয়ার ধরনগুলো অবশ্যই জানতে হবে সবারই। তাহলে ফার্স্টে দেখো দিকের উপর ভিত্তি করে কত প্রকার? দিকের উপর ভিত্তি করে 2 প্রকার। 2 প্রকার সবাই কিন্তু জানো। একটা হচ্ছে একমুখী। একমুখী মানে কি? এর চিহ্ন একটা হবে। একমুখী মানে এর চিহ্ন একটা হবে। একমুখী বিক্রিয়া মানে হচ্ছে কার্বন আর অক্সিজেন মিলে কি হবে? কার্বন ডাই অক্সাইড। তার মানে কার্বন ডাই অক্সাইডকে যদি আমরা বিপরীতকরণ করি তাহলে এগুলো কি পাওয়া যাবে? পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? কারণ হচ্ছে এটা হচ্ছে একমুখী বিক্রিয়া। আর একমুখী বিক্রিয়া হচ্ছে ওই বিক্রিয়া যে বিক্রিয়ার উৎপাদ থেকে বিক্রিয়ক থেকে উৎপাদ পাওয়া যায়। বিক্রিয়ক থেকে উৎপাদ পাওয়া যায়। বিক্রিয়ক কিন্তু এগুলা, উৎপাদ কিন্তু এটা। ঠিক আছে? বিক্রিয়ক কিন্তু এগুলা, উৎপাদ কিন্তু এগুলা। একটু মনে রাখবো কিন্তু সবাই। ঠিক আছে? আর যেটা না বুঝতে পারো সেটা কমেন্টে জানাবা। এটা হচ্ছে একমুখী বিক্রিয়া। আরেকটা মনে করো উভমুখী বিক্রিয়া লিখি। উভমুখী বিক্রিয়া কেন? আচ্ছা উভমুখী বিক্রিয়া কোনগুলা? যে বিক্রিয়াগুলো মনে করো হাইড্রোজেন এবং ক্লোরিন গ্যাস। পরীক্ষায় যদি তোমাদের আসে ক্লোরিনের আইসোটোপ কয়টা? ক্লোরিনের আইসোটোপ কয়টা? তাহলে কি দিবা? ক্লোরিনের আইসোটোপ কয়টা? তাহলে কি দিবা? ক্লোরিনের আইসোটোপ হচ্ছে 2টা। ক্লোরিন এর আইসোটোপ কয়টি? কারণ হচ্ছে যে ক্লোরিন গ্যাসটা লিখলাম তো তাই মনে বলবো। একটু বলতেছি ক্লোরিন গ্যাসের ক্লোরিনের আইসোটোপ কতটি? আইসোটোপ 2টা। একটা হচ্ছে 37 ক্লোরিন আর একটা 35 ক্লোরিন। তার মানে এই দুইটা কি? অবশ্যই ক্লোরিনের আইসোটোপ। কয়টা আইসোটোপ? 2টা আইসোটোপ। পরীক্ষায় কিন্তু আসে বা আসতেই পারে। বলবে ক্লোরিনের আইসোটোপ নিচে কতটি? সবাইকে বুঝতেছি? কেউ কমেন্টে জানাও, যে কেউ একজন কমেন্টে জানাও যে বুঝতেছি কিনা, আর আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা সেটা একটু জানাও, সেটা একটু জানাও। আচ্ছা এতটুকু। হ্যাঁ, এখন আমি বললাম হাইড্রোজেন এবং ক্লোরিন গ্যাস দুটো বিক্রিয়া করে কি উৎপন্ন হলো? HCl উৎপন্ন হলো। কত মোল উৎপন্ন হলো? 2 মোল HCl উৎপন্ন হলো। বিষয়টা কিন্তু এমনই, 2 মোল HCl উৎপন্ন হলো। 2 মোল HCl উৎপন্ন হলো। এখন একটু দেখো এগুলো হচ্ছে বিক্রিয়ক। বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হয়েছে, কারণ উৎপাদ থেকে বিক্রিয়ক উৎপন্ন হয়। কেন বিক্রিয়ক থেকে উৎপন্ন হয়? কারণ উভমুখী চিহ্ন দেওয়া আছে, তার মানে এটা বিক্রিয়া একটু উভমুখী বিক্রিয়া। এতটুকু কিন্তু সবারই মনে রাখবা। জি বুঝতেছি, থ্যাংক ইউ। আর হ্যাঁ, যেটা না বুঝো সেটা জিজ্ঞেস করবা। এখন একটু দেখো এগুলো হচ্ছে কি দিকের উপর ভিত্তি করে বিক্রিয়া 2 প্রকার। এখন একটু দেখো আমরা করবো বিক্রিয়ার হার, মানে ধাপে ধাপে আমরা ডিপলি প্রবেশ করবো। এখন হচ্ছে আমরা বিক্রিয়ার হার করবো। বিক্রিয়ার হার, যে সবাই একটু দেখো বিক্রিয়ার হার কি বা বিক্রিয়ার হার বলতে কি বোঝায়, তাই না? আচ্ছা সবাই একটু দেখি, সবাই দেখো বিক্রিয়ার হার। বিক্রিয়ার হার। আচ্ছা বিক্রিয়ার হার কাকে বলে? ঘনমাত্রার পরিবর্তনের হারকে। বিক্রিয়ার হার হচ্ছে ঘনমাত্রার পরিবর্তনের হারকে বিক্রিয়ার হার বলা হয়। মানে আমি আবার সংখ্যাটা লিখে দিতেছি, যদিও তোমাদের সংখ্যাটা পরীক্ষায় আসবে না, কিন্তু সংখ্যাটা লিখে দেওয়ার কারণ হচ্ছে এটা থেকে আমরা একক নির্ণয় করতে পারবো এবং অন্যান্য অঙ্কগুলো আমরা নির্ণয় করতে পারবো। তার মানে বিক্রিয়ার হার হবে এরকম, ঘনমাত্রার পরিবর্তনের হার।
আর গণমাত্রার পরিবর্তনে হার, আর হার বললে কিন্তু আমরা কি করবো, সময় দিয়ে ভাগ করবো। হার বললে কি আমরা সময় দিয়ে ভাগ করি, মনে থাকবে এটা। তার মানে কি গণমাত্রা বাই সময় হবে বিক্রিয়ার হার, গণমাত্রা বাই সময় হবে কি বিক্রিয়ার হার। তার মানে গণমাত্রার একক কি, মোল বাই লিটার। গণমাত্রার একক কি, মোল বাই লিটার অথবা মোলার, অথবা মোলার। তোমরা বলবা ভাইয়া গেলে মোল বাই লিটার বলছে, মোলার তো বলা নাই। মোলার আর মোল বাই লিটার একটাই। আর হ্যাঁ, আমার কথাগুলো যদি না বুঝতে পারো কমেন্টে জিজ্ঞেস করবা। এখন দেখো গণমাত্রার একক, একক হচ্ছে গণমাত্রার একক। পরীক্ষায় কিন্তু আসে এরকম করে, তোমরা কিন্তু সবাই জানো গণমাত্রার একক হচ্ছে মোলার। পরীক্ষায় কিন্তু মোলার আসে না, কি আসে, মোল পার লিটার। মানে ব্যতিক্রমটাই আসবে বা একটু কঠিন মোলায় আসবে। তার মানে যদি পরীক্ষায় আসে বিক্রিয়ার হারের একক কি, তাহলে তোমরা কিভাবে দিবা, এভাবে দিবা গণমাত্রা বাই সময়। গণমাত্রার পরিবর্তে কত বসাবা, এই যে মোল পার লিটার। আর সময়ের জন্য কি লাগবা, সেকেন্ড। সময়ের জন্য কি লাগবা, সেকেন্ড। আচ্ছা সেকেন্ডের উপর ওয়ান আছে না, এটার উপর উড়াই দিবা, চালের দেশে নিয়ে যাবা। চালের দেশে নিয়ে গেলে কি হবে, এই যে মোল পার লিটার পার সেকেন্ড, মোল পার লিটার পার সেকেন্ড। তার মানে বিক্রিয়ার হারের একক কি হবে, মোল পার লিটার পার সেকেন্ড, মোল পার লিটার পার সেকেন্ড, মোল পার লিটার পার সেকেন্ড। এখন যদি পরীক্ষায় আসে বিক্রিয়ার হার এর ক্রম কয়টি, আচ্ছা ক্রম করার আগে আমরা একটু পড়ে নিই যে কোনো বিক্রিয়ার জন্য। এ আর এ, বি বি। দেখো এখানে সি হচ্ছে স্মল আকারে সি যেটা হবে, সেই সি হচ্ছে তোমার মূলত মূল সংখ্যা, সেটা হচ্ছে কি মূল সংখ্যা। আর এটা হচ্ছে কি একটা মৌলের নাম, এই যে ডি ডি। এখন মনে করো এটার জন্য তুমি কি নির্ণয় করবে, ফার্স্টে বিক্রিয়ার হার। বিক্রিয়ার হার হচ্ছে মনে রাখবা যে যেগুলো বাম পাশে থাকবো এগুলোর জন্য মাইনাস লাগবা, বিক্রিয়কের জন্য মাইনাস, বিক্রিয়কের জন্য মাইনাস, বিক্রিয়কের জন্য মাইনাস। আর উত্তরের জন্য প্লাস, উত্তরের জন্য কি প্লাস, উত্তরের জন্য কি হবে প্লাস। এগুলো কিন্তু একটু মনে রাখবা সবাই। ও এখানে তো নেটওয়ার্ক প্রবলেম থাকার কথা না, তোমার এখানে হয়তো একটু নেটওয়ার্ক সমস্যা থাকলে থাকতে পারে। আর হ্যাঁ, যেটা না বুঝতে পারো সেটা সাথে সাথে জিজ্ঞেস করবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখন মনে রাখবো বিক্রিয়কের জন্য হচ্ছে মাইনাস এবং উত্তরের জন্য হচ্ছে কি প্লাস, এটা একটু মনে রাখবা, আমার মাথায় রাখবা। তাহলে আমরা কি লিখবো, এই যে এ এ, দেখো ডি এ বাই ডিটি। কারণ হচ্ছে কি তোমরাই কিন্তু বলছিলা গণমাত্রা বিক্রিয়ার হার সমান সমান কি গণমাত্রা বাই সময়, গণমাত্রা বাই সময়। তো গণমাত্রাকে তার ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়, গণমাত্রা বাই সময় হচ্ছে ডিটি। এখন মূল সংখ্যা কত আছে, এ, মূল সংখ্যা কত আছে এ। তাহলে এ হলে কি হবে, 1 বাই এ। আমি কিন্তু তোমাদেরকে বলছিলাম যে বিক্রিয়কের জন্য কি হবে, মাইনাস হবে, যার কারণে এখানে কি দিবা, মাইনাস দিবা। এই সমান সমান। এখন কি এই যে বির জন্য লাগবা, আচ্ছা বি কি বিক্রিয়ক না, বিক্রিয়ক হচ্ছে বাম পাশের গুলা, বিক্রিয়ক হচ্ছে বাম পাশের গুলা, বিক্রিয়ক কোনগুলা, বাম পাশের গুলা। বাম পাশে কি বি না, অবশ্যই বি। তাহলে যে মাইনাস এই যে বি বি বাই ডিটি। এখন দেখো এখানে যে স্মল বি আছে, তাহলে 1 বাই কি লাগবা বি। আর মাইনাস কেন দিলাম, কারণ হচ্ছে বিক্রিয়ক, বিক্রিয়কের জন্য মাইনাস দিতে হয়, সেটা একটু মনে রাখবা। এখানে যে 1 বাই সি, এই যে ডিসি বাই ডিটি। এখানে কি 1 বাই ডি কি হবে, এখানে এই যে ডিটি ডিডি বাই ডিটি। এটাই হচ্ছে তোমার কি মূলত বিক্রিয়ার হার, এটা হচ্ছে তোমার কি মূলত বিক্রিয়ার হার। হ্যাঁ ঠিক আছে। এখন একটু দেখো সবাই, হ্যাঁ এটা হচ্ছে বিক্রিয়ার হার। এখন বিক্রিয়ার হারের ক্রম কয়টি, যদি পরীক্ষায় তোমাদের আসে বিক্রিয়ার হারের ক্রম কয়টি, তাহলে কয়টা দিবা, তিনটা। বিক্রিয়ার হারের ক্রম কয়টা দিবা, তিনটা দিবা। বিক্রিয়ার হারের ক্রম কয়টা দিবা, তিনটা। একটা শূন্য ক্রম, প্রথম ক্রম, দ্বিতীয় ক্রম, শূন্য ক্রম, প্রথম ক্রম, দ্বিতীয় ক্রম। এটা একটু আমি লিখতেছি, সবাই একটু দেখো। তাহলে দেখো ফার্স্টের দিকে তুমি কি করবা, দেখো বিক্রিয়ার হারের ক্রম কয়টি, তিনটি, তিনটি। ফার্স্ট হচ্ছে কি শূন্য ক্রম, ফার্স্ট হচ্ছে 1 নাম্বার শূন্য ক্রম, শূন্য ক্রম। শূন্য ক্রম মানে কি, এই যে ডিএ বাই ডিটি সমানুপাতিক, সমানুপাতিক সি এর উপরে কি হবে, শূন্য। যদি গণমাত্রার উপরে কি হয়, শূন্য হয়। গণমাত্রার উপরে যদি কি হয়, শূন্য হয়। যদি গণমাত্রার উপরে শূন্য হয়, যদি গণমাত্রার উপরে কি হয়, শূন্য হয়, তাহলে সেটা শূন্য ক্রম হবে। আচ্ছা দেখো যে কোনো সংখ্যার উপরে শূন্য হলে কি হয়, যে কোনো সংখ্যার উপরে শূন্য হলে কি হবে,
সেটা হবে 1। তাহলে আমরা কি করব দেখো, dA বাই dt সমান সমান, তোমরা কিন্তু সবাই জানো সমানুপাতিক চিহ্ন যদি উল্টা যায়, সমানুপাতিক চিহ্ন যদি উল্টা যায়, সমানুপাতিক চিহ্ন যদি উল্টা যায় তাহলে কি হবে, একটা ধ্রুবক হবে, ধ্রুবক হচ্ছে কি, আর c এর উপরে 0 হলে কত হবে 1। তাহলে যে উপরে কি dA মানে হচ্ছে গণমাত্রা, আর গণমাত্রা একক কি মোল পার লিটার, আর দ্বিতীয় হচ্ছে কি dt মানে কি সময়, সময় একক হচ্ছে সেকেন্ড, এখানে কে, তার মানে সেকেন্ড উপরে উঠে দিলে কি হবে, কে ইকুয়াল টু যে মোল পার লিটার পার সেকেন্ড, মোল পার লিটার পার সেকেন্ড। এটা একটু মনে রাখবে সবাই, এটা হচ্ছে শূন্যতম বিক্রিয়ার জন্য। এখন যদি বলি প্রথম ক্রম বিক্রিয়ার জন্য কি হবে, প্রথম ক্রম বিক্রিয়া, তাহলে দেখো ফার্স্টের দিকে তুমি কি করবা, এরকম লিখবা যে dA বাই dt লিখবা, dA বাই dt সমানুপাতিক, এই যে c মানে হচ্ছে কনসেন্ট্রেশন, c মানে হচ্ছে কনসেন্ট্রেশন মানে হচ্ছে ঘনমাত্রা, হ্যাঁ c হচ্ছে কি, হ্যাঁ প্রথম ক্রম বিক্রিয়ার জন্য দীপ্তি, হ্যাঁ দীপ্তি নাম, থ্যাংক ইউ বলার জন্য, কারণ হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার জন্য কত হবে 1 হবে, আর দ্বিতীয় ক্রম বিক্রিয়ার জন্য কত হবে দীপ্তি বলো, অথবা যারা আছো তারা সবাই জানাও। আচ্ছা দেখো সমানুপাতিক চিহ্নটা যদি আমরা উঠায় দিই তাহলে কি হবে, তাহলে হবে এরকম একটা সমান চিহ্ন হবে, সমানুপাতিক চিহ্ন হলে একটা সমান চিহ্ন এবং একটা ধ্রুবক, ধ্রুবক ধরে নিছি কে, আর এই যে c মানে হচ্ছে কি গণমাত্রা, c মানে হচ্ছে কি গণমাত্রা। আচ্ছা তোমরা একটু বলো, এটা গণমাত্রা, dA হচ্ছে গণমাত্রা, তো গণমাত্রা কি কাটা দেই, গণমাত্রা কি কাটা যায় না, কাটা যায়, যদি কাটা দেই তাহলে 1/dt থাকবো, এই কে সমান সমান, আর dt মানে কি সময়, সময় উপর উঠে দিলে কি হবে পার সেকেন্ড, তার মানে কে সমান সমান কি হবে পার সেকেন্ড, ঠিক আছে, কে সমান সমান পার সেকেন্ড। এটা হচ্ছে বিক্রিয়ার হারের প্রথম ক্রমের হার ধ্রুবকের একক, প্রথম ক্রমের হার ধ্রুবকের একক। হ্যাঁ এখন একটু দেখো, যদি এখন তোমাদের পরীক্ষার মধ্যে আসে তৃতীয় ক্রম বিক্রিয়ার জন্য, দ্বিতীয় ক্রম বিক্রিয়ার জন্য, তাহলে কি করবা, তৃতীয় ক্রম বিক্রিয়া হবে এরকম, এই যে dA বাই dt সমানুপাতিক চিহ্ন, এখানে c এর উপরে কত দিবা, অবশ্যই 2 দিবা, কেন 2 দিবা, কারণ হচ্ছে এটা দ্বিতীয় ক্রম বিক্রিয়া, কারণ হচ্ছে এটা দ্বিতীয় ক্রম বিক্রিয়া, কারণ হচ্ছে এটা হচ্ছে দ্বিতীয় ক্রম বিক্রিয়া। আচ্ছা এখানে কি ঘনমাত্রা দুইটা, এখানে একটা ঘনমাত্রা, তাই ঘনমাত্রা কাটা দিলেও কিন্তু এই পাশে একটা ঘনমাত্রা থাকবে, তার মানে কি লিখবো 1/dt সমান সমান, আর সমানুপাতিকের পরিবর্তে তুমি কি লিখবা, সমানুপাতিকের পরিবর্তে একটা সমান আর একটা ধ্রুবক মানে হচ্ছে কে, তাহলে এখানে c একটা থাকবে, কারণ ঘনমাত্রাটা কাটা দিছি, c না কাটি, ঘনমাত্রা কাটা যায় তাই না। আচ্ছা c আছে, তাহলে c গুণ অবস্থা আছে, বাম পাশে এসে বললে কি হবে ভাগ হয়ে যাবে, এই যে ভাগ। আচ্ছা dt মানে কি সময়, সময় মানে সেকেন্ড, ঘনমাত্রা একক কি, এই যে মোল পার লিটার, তাই যে পার লিটার উপর উঠলে শুধু লিটার, এই যে পার মোল পার সেকেন্ড। যদি তোমাদের পরীক্ষায় আসে দ্বিতীয় ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের একক কি, তাহলে কি দিবা লিটার মোল পার সেকেন্ড, মোল পার সেকেন্ড, এটা কিন্তু সবাই মনে রাখবা, আর যেটা না বুঝতে পারো সেটা কিন্তু সাথে সাথে জিজ্ঞেস করবো কমেন্টে, ঠিক আছে। আচ্ছা এতটুকু পর্যন্ত তোমাদের ছিল বিক্রিয়ার হারের ক্রম এবং বিক্রিয়ার হার পরীক্ষা। এখন আমরা বলবো বিক্রিয়ার কি বলবো, এখন ক্যাপিকেসি বলবো, সরাসরি সক্রিয় শক্তি তো পড়া হয়েছে তাই না, ও সক্রিয় শক্তিতে বিক্রিয়াগুলো লেখানো নেই, তাও লিখে দিচ্ছি, তোমরা একটু ভালো মতো সাথে পড়তে পারো। সক্রিয় শক্তি মানে হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি, এটা যদি কোনো একটা গ্রাফ হয়, ওই গ্রাফের মধ্যে এটা যদি তার ডাল হয়, এটা যদি তার কি হয় ডালকে m দিয়ে প্রকাশ করা হয়, m ইকুয়াল টু কি হবে মাইনাস a/r হবে তখনই যখন 1/t আর ln k। এখন বিষয়টা দাঁড়ালো এরকম, ln k বনাম ভার্সেস ln k ভার্সেস 1/t, ln k ভার্সেস 1/t গ্রাফে ডাল কত, ডাল হচ্ছে -a/r, আর যদি এরকম হয় বিষয়টা, এরকম যদি কোনো একটা গ্রাফ পাওয়া যায়, এই গ্রাফের ঢাল মনে করো এটা ঢাল সমান সমান কত হবে m মাইনাস এই যে 2.30 আর এটা তখনই হবে যখন এখানে log k ব্যবহার করা হবে আর 1/t ব্যবহার করা হবে, তার মানে এখানে কি log k ভার্সেস 1/t। এখন একটু বুঝি সবাই, log k ভার্সেস 1/t এই গ্রাফের মধ্যে ঢাল কত হবে -a/2.30 r। এখন তোমরা কোশ্চেন করতে পারো ভাইয়া আর বলতে কি বোঝায়,
আর জিনিসটা কি, তাই না? আর জিনিসটা কি, এই জিনিসটা কি, এটা একটু দেখবো, তাই তো? হ্যাঁ, এই জিনিসটা একটু দেখবো। তাহলে এখন একটু পড়াই। আর মানে হচ্ছে আদর্শ গ্যাস ধ্রুবক। আদর্শ গ্যাস ধ্রুবক। এখন আদর্শ গ্যাস ধ্রুবকের মান কিভাবে নির্ণয় করা হয়, কত কত আছে, তা আমরা আজকে একটু বিস্তারিত দেখবো আর কি, যতটুকু দেখা সম্ভব হয়। আচ্ছা সবাই একটু দেখো, সবাই, এবং সাথে সাথে সবাই নোট করে নিবা। যেটা যেটা না বুঝতে পারো কমেন্টে জিজ্ঞেস করবা। এখন একটু দেখো, বলতেছিলাম আর এর মান, কার মান? আর এর মান। আচ্ছা আর এর মান কত? যদি এস এককে বলি, যদি কি এককে বলি, এস এককে, তাহলে আর এর মান হচ্ছে 8.316 জুল পার মোল পার কেলভিন, জুল পার মোল পার কেলভিন। তারপরে বিষয়টা কি দাঁড়ালো? এস এককে আর এর মান 8.316 জুল পার মোল পার কেলভিন, জুল পার মোল পার কেলভিন। সবাই কিন্তু এটা মনে রাখবা, বলে গেলে চলবে না। হ্যাঁ, এটা হচ্ছে মোহাম্মদ বাপ্পি সিদ্দিকী, থ্যাংক ইউ বলার জন্য। হ্যাঁ, যারা যারা পারবা সবাই জিজ্ঞেস জানাবো আর কি। হ্যাঁ, দ্বিতীয় বলো, এখন বলো সিজিএস এককে, সিজিএস এককে আর এর মান কত? সিজিএস এককে আর এর মান কত হবে বলো? সিজিএস এককে আর এর মান কত হবে একটু জানাও। সিজিএস এককে আর এর মান হবে, সিজিএস মানে হচ্ছে লিটার রেডিয়ান এককে। কোন এককে? লিটার রেডিয়ান এককে। 0.0821 লিটার রেডিয়ান পার মোল পার কেলভিন। বিশেষ করে তোমরা কিন্তু সবাই এককটার কথা মনে রাখবা, এককটার কথা সবাই মনে রাখবা, কারণ হচ্ছে এটিএম এককে, এটিএম এককে আর একক কি, লিটার রেডিয়ান পার মোল পার কেলভিন। ও পার মোল পার কেলভিন, পার লিটার না, এটা হবে পার কেলভিন। হ্যাঁ, একটু মনে রাখবা, এগুলো কিন্তু মনে রাখার মতো। বাপ্পি, মোহাম্মদ বাপ্পি সিদ্দিকী, থ্যাংক ইউ। হ্যাঁ, এগুলো হচ্ছে আর এর মান। এখন মনে করো তোমাদের পরীক্ষা আসছে বোলসম্যান ধ্রুবকের মান কত? বোলসম্যান ধ্রুবকের নাম তো আগে শোনো নাই, তাহলে কি করবা? বোলসম্যান ধ্রুবকটি হচ্ছে এটা, এটা যদিও পরিবেশ রসায়নের অংশ, তা আমি পড়াচ্ছি। বোলসম্যান ধ্রুবক হচ্ছে এরকম, কে কে সমান সমান আর বাই এন। এন মানে কি? একক ঋণ সংখ্যক অণু বা পরমাণুর সংখ্যা, অণু বা পরমাণুর সংখ্যা, তাই না? তাহলে তুমি কি করবে? ফার্স্টে এরকম 8.316, এরপরে নিচে কি লিখবা? আর বোলসম্যান ধ্রুবকের একক এবং আর এর একক সেম, কারণ হচ্ছে অণুর তো কোনো একক নাই, অণু হচ্ছে টি, অণু হচ্ছে কি টি বোঝায় আর কি, এত টি, তার মানে 6.01023 ঠিক আছে? এতটুকু কিন্তু সবাই নরমালি মনে রাখবা। এটা হচ্ছে বোলসম্যান ধ্রুবকের এতটুকু। এখন দেখো, এটা হচ্ছে তুমি আর এস এককে বসালে এক মান পাবা, লিটার এটিএম পাইলে আরেক মান পাবা, কিন্তু একক উল্লেখ করা দেওয়া থাকে আর কি। হ্যাঁ, ওটা একটু দেখে নিবা সবাই। মোটামুটি আর মান বা আর একক এগুলো ছিল আর কি। এখন একটু আমরা দেখব ক্যাপি এবং ক্যাসি সম্পর্কিত। ক্যাপি এবং ক্যাসি, তাহলে ফার্স্ট একটু দেখো, ফার্স্ট হচ্ছে এরকম এই ক্যাপি ও ক্যাসি। ক্যাপি এবং ক্যাসি, আচ্ছা মনে করো একটা বিক্রিয়া দেখলাম, ফর্মাল একটা বিক্রিয়া, বিক্রিয়া হচ্ছে a প্লাস বিবি, এখানে কি দিবা? এটা দিবা, তারপরে এই যে সিসি প্লাস ডি ডি, এটা। আচ্ছা এখানে যদি তুমি মনে করো ক্যাসি লেখো, তাহলে ক্যাসি মানে কি? সি মানে হচ্ছে কনসেন্ট্রেশন, সি মানে হচ্ছে কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন মানে হচ্ছে গাঢ়ত্ব বেশি, ঘনত্ব বেশি, এই যেটাকে বলে আর কি, অথবা গণমাত্রা বোঝায়। তো গণমাত্রাকে কি দিয়ে প্রকাশ করা হয়? তার ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়। গণমাত্রাকে কি দিয়ে প্রকাশ করা হয়? তার ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়। মনে থাকবে তো সবার? এখন দেখো উত্তপ্তদ্বয় বিক্রিয়ক, উত্তপ্তদ্বয় বিক্রিয়ক, উত্তপ ডান পাশেরটা আর বিক্রিয়ক হচ্ছে বাম পাশেরটা। উত্তপ হচ্ছে বাম পাশেরটা আর উত্তপ হচ্ছে উত্তপ মানে ডান পাশেরটা, যেটা উত্তপ্ত হচ্ছে, আর বিক্রিয়ক হচ্ছে যে উৎপন্ন হওয়া যায় বাম পাশেরটা। তার মানে উত্তপ কি লাগবে? উপরে এই যে সিসি, এই যে ডিডি, এই যে এখানে স্মল যে সি ছিল এটা পাওয়ার হবে, এখানে যে স্মল ডি ছিল এটা কি হবে? পাওয়ার হবে। এখানে কি হবে? এ, মানে বিক্রিয়ক তো নিচে হচ্ছে এ এবং কি এখানে হবে বি, এর উপরে স্মল লেটার আছে এ, এ হয়ে যাবে এখানে এই বি এর স্মল লেটার বি আছে, এখানে হবে বি। এটা হচ্ছে তোমার কি? কেসি, এটা হচ্ছে তোমার কেসি। পরীক্ষার মধ্যে কিন্তু দেওয়া থাকে একটা বিক্রিয়া দেওয়া বলে, ওই একটা বিক্রিয়া দেওয়া থাকে,
বিক্রিয়া দেওয়ার পরে বলে এই বিক্রিয়ায় বা উক্ত বিক্রিয়ায় কেসি নিচের কোনটি, তাহলে তোমাকে কিন্তু এভাবে করে নিতে হবে, মনে থাকলে না মনে থাকলে কিন্তু হবে না। উত্তর দাও এই বিক্রিয়া, থ্যাংক ইউ। আচ্ছা এখন দেখো ক্যাপি কি রাখবা, ক্যাপি তো উত্তর দাও এই বিক্রিয়া, এই যে পিসিসি এখানে কি লিখবা পিডি ডি, তার মানে এখানে পি এ এখানে কি পিবি বি। সবাই কিন্তু এগুলো মনে রাখবা, মনে না রাখলে হবে না। পিসি মানে কি সি এর আংশিক চাপ, পিডি মানে হচ্ছে ডি এর আংশিক চাপ, আর চাপের একক হচ্ছে এটিএম, চাপের একক কি এটিএম। সবাই কিন্তু নরমালি মনে রাখবা, ঠিক আছে। এখন একটু দেখো এটা হচ্ছে নরমাল বিক্রিয়ার জন্য, এখন মনে করো যে কোনো বিক্রিয়ার জন্য এখন আমরা এভাবে আলাদা না করে আমরা একটা কাজ করতে পারি, একক নির্ণয় করব সাথে সাথে, একক নির্ণয় করব সাথে সাথে, আর হচ্ছে আমরা এভাবে নির্ণয় করে নিব। হ্যাঁ এখন দেখো ফার্স্ট হচ্ছে ক্যাসির একক, ক্যাসির একক নির্ণয়, ক্যাসির একক নির্ণয়, ক্যাসির একক নির্ণয় করব কয়টা জানো, তিনটা একক নির্ণয় করব। আচ্ছা ফার্স্টে হচ্ছে এরকম, তোমরা কিন্তু বলবো না না ভাইয়া আমরা তো ক্যাসির একক নামই শুনি নাই, তাহলে ক্যাসির একক পড়বো কিভাবে, ক্যাসির একক তো আগে পাই নাই কোথাও, তাহলে ক্যাসির পড়বো কিভাবে, আসলেই পাইছো। বিষয়টা হচ্ছে এরকম, আমরা এগুলো এখন যে ব্যবহার করি না, ব্যবহার না করতে কত অভ্যস্ত হয়ে গেছি, যার কারণে অবশ্যই এগুলো ব্যবহার করবা, এবং ব্যবহার কিভাবে করতে হয় সেটা আমি তোমাদেরকে আজকে একটু দেখাচ্ছি। ক্যাসির একক নির্ণয়, তোমরা তো আছো কয়েকজন কিন্তু সবাই একটু জানাও কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, যে আমার কথাগুলো কি ক্লিয়ার শোনা যাচ্ছে। হ্যাঁ আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাও। হ্যাঁ ক্লিয়ার, থ্যাংক ইউ। মোহাম্মদ বাপ্পি সিদ্দিকী, হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা এখন একটু দেখো সবাই একটা বিক্রিয়া লিখতেছি, মনে করো হচ্ছে না পিসিএল ভাই পটাশিয়াম, পটাশিয়াম না সরি ফসফরাস পেন্টাক্লোরাইড, ফসফরাস পেন্টাক্লোরাইড, ফসফরাস পেন্টাক্লোরাইড কে যদি আমরা বিয়োজিত করি, বিয়োজিত করার ফলে দেখবা এটা বিয়োজিত হবে আর কি PCl3 এবং Cl উৎপন্ন হবে। এটার জন্য কি বলছি তোমাকে, ক্যাসির একক, ক্যাসির একক নির্ণয় করবা, কার একক, ক্যাসির একক। তাই ক্যাসি সমান সমান কি জানি উত্তরদ্বয় বিক্রিয়ক, এটা কে বলছিল, মোহাম্মদ বাপ্পি সিদ্দিকী বলছিল। তাহলে কি হবে ফার্স্টে এই যে উত্তর PCl3 আর এখানে কি হবে Cl2, ঠিক আছে, আর নিচে কি হবে PCl5। আচ্ছা এখন বলো ঘনমাত্রার একক কি, ঘনমাত্রা একক পরে লিখতেছি, আগে বলো ঘনমাত্রা কি। ঘনমাত্রা হচ্ছে এই যে মোল দিতে মানে মোলার হয়, তার মানে কি হবে, আর হ্যাঁ যদি বলো ঘনমাত্রা কাকে বলে, তাহলে ঘনমাত্রা কাকে বলে এভাবে দেওয়া যায় আর কি, এক মোল কোন একটা পদার্থের মধ্যে যে পরিমাণ আয়তন পাওয়া যায়, অথবা এক আয়তনের মধ্যে যে পরিমাণ মোল পাওয়া যায় তাকে কি বলা হয়, ঘনমাত্রা বলা হয়, ঠিক আছে। এটা কিন্তু ভুলবা না। এখন দেখো এটা ঘনমাত্রা, এটা ঘনমাত্রা, এটা ঘনমাত্রা, ঘনমাত্রা বাদ দিলে কিন্তু এটা থাকবো, তার মানে একটা ঘনমাত্রা থাকবে। তোমার এই যে কি মৌল দেওয়া আছে, মানে মৌল কোনো ফ্যাক্ট না, কি যৌগ দেওয়া আছে তাও কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে তোমার তোমার যে মিশ্রটা দেওয়া আছে বা যে একটা যৌগ দেওয়া আছে সেই যৌগ না, ঘনমাত্রা দেওয়া আছে কিনা, ঘনমাত্রা মানে তার প্যাকেট দিয়ে যেটাকে প্রকাশ করা হয়, এই ঘনমাত্রা বাদ দিয়ে দিছি, এখানে একটা ঘনমাত্রা থাকবো, একটা ঘনমাত্রা থাকবো, এখানে একটা ঘনমাত্রা মানে কি মোল পার লিটার, মোল পার লিটার, তার মানে কি হবে এই ক্যাসির একক কি হবে মোল পার লিটার এটা। এখন দেখো এটা যদি ক্যাপির একক নির্ণয় করি, ক্যাপির একক নির্ণয় করি তাহলে বিষয়টা কেমন দাঁড়াবে, যদি ক্যাপির একক নির্ণয় করো 1 মোল, হ্যাঁ হ্যাঁ তুমি যেটা বলছো এটা আর কি বাপ্পি, হ্যাঁ বাপ্পি সিদ্দিকী, 1 মোল দ্রাবকে 1 মোল দ্রবের ভলিউমকে বলা হয় কি, হ্যাঁ ওইটাই বলা হয়। এখন তুমি আমি যেটা বলছি এটাও সঠিক, কিভাবে সঠিক দেখো, তোমরা কিন্তু জানো S সমান সমান কি m/v, আচ্ছা v মানে ভলিউম মানে আয়তন, 1 মিলিলিটার আয়তনের মধ্যে যে পরিমাণ মোল পাওয়া যায় আর কি দ্রবের মোল পাওয়া যায় তাকে কি বলবা, ঘনমাত্রা বলবা। আর এখানে কি লিখবো উত্তরদ্বয় বিক্রিয়ক, তাহলে যে PCl3 ইনটু কি লিখবা PCl2, এখানে কি বড় করে PCl5 মানে ফসফরাস পেন্টাক্লোরাইডের আংশিক চাপ, আবার ফসফরাস ট্রাইক্লোরাইডের আংশিক চাপ, ক্লোরিন গ্যাসের আংশিক চাপ, আর ক্লোরিন আইসোটোপ কয়টা পাওয়া যায়, দুইটা পাওয়া যায়, এটা ক্লাসে প্রথমে আলোচনা করছিলাম। আচ্ছা দেখো চাপের একক atm, চাপের একক atm,
চাপের একক এটিএম। তো এটিএম এর যদি কাটা যায় একটা এটিএম থাকবে। এটিএম গ্রুপ না আবার, হ্যাঁ, এটিএম হচ্ছে এক বায়ুমণ্ডলীয় চাপ, এক বায়ুমণ্ডলীয় চাপ। তার মানে অবশ্যই কি হবে এটিএম। তার মানে এই উক্ত বিক্রিয়ার জন্য কি হবে, ক্যাসির একক হবে এটা, ক্যাপির একক হবে এটা, ক্যাসির একক হবে এটা, ক্যাপির একক হবে এটা। হ্যাঁ, সবাই কিন্তু একটু মনে রাখবা এতটুকু। এখন মনে করো শুধু এই বিক্রিয়ার জন্য কি বিষয়টা এমন না, তোমার প্রত্যেকটা বিক্রিয়ার জন্য আলাদা আলাদা করে নির্ণয় করতে হবে। এবং কি তোমাদের এমন কোন বিক্রিয়া দেওয়া বলবো যে বিক্রিয়ার মধ্যে মনে করো তোমার মানে এককই নেই বা একক লাগবেও না। দেখা আমি সেরকম একটা বিক্রিয়া, সেটা একটু দেখো। আচ্ছা, তাহলে লাস্টের দিকে তুমি কি করবা? আচ্ছা, এখন দেখো একটা বিক্রিয়া দেখতে হবে, 2 নম্বর বিক্রিয়া, হাইড্রোজেন গ্যাস এবং কি ক্লোরিন গ্যাস বিক্রিয়া করলে কি উৎপন্ন হয়? এই যে HCl উৎপন্ন হয়। ক্লোরিন যেহেতু লিখছি সেহেতু একটা মৌলের নাম না লিখলেই নয়, সে একটা মৌলের নাম হচ্ছে ব্রোমিন। সে একটা মৌলের নাম কি? ব্রোমিন আর হচ্ছে মার্কারি। ব্রোমিন আর মার্কারি তরল। ব্রোমিন এবং মার্কারি কি তরল? আবার বলতেছি, ব্রোমিন এবং মার্কারি হচ্ছে তরল। ব্রোমিন এবং মার্কারি হচ্ছে তরল। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল। 25 ডিগ্রি মানে হচ্ছে 298 কেলভিন। 298 কেলভিন মানে হচ্ছে এরা কক্ষ তাপমাত্রা। কক্ষ তাপমাত্রা মানে হচ্ছে রুম টেম্পারেচার। রুম টেম্পারেচার মানেই তো কক্ষ তাপমাত্রা। তার মানে কক্ষ তাপমাত্রা মানে হচ্ছে 298 কেলভিন। 298 কেলভিন যে কথা, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একই কথা। আর 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ব্রোমিন এবং মার্কারি তরল অবস্থায় পাওয়া যায়। এটা কিন্তু পরীক্ষার মধ্যে আসে তোমাদের, আর কিন্তু এটা ভালো মতো পড়বা। ডিউনিটে কি, হ্যাঁ, ডিউনিটের মধ্যে তোমরা জাহাঙ্গীরনগর ডিউনিটকে তো মেনশন করছো। হ্যাঁ, ম্যাথ টাইপের আসে বলতে কেমিস্ট্রির মধ্যে যে এখানে তোমরা যা পড়তেছি, এখানে এত বড় বড় ম্যাথ নাই, আর একদম ছোট ছোট ম্যাথ গুলাই দিবে, এত বিশাল বড় ম্যাথ দিবে না। অ্যাডমিশনের জন্য তোমাকে 5 মিনিট 7 মিনিট লাগবে, এত বড় ম্যাথ তোমাকে ভর্তি পরীক্ষা দিবে না। যা দিবে তা হচ্ছে মূলত তোমাদের মানে তোমরা নিজেরাই করতে পারবা, ক্যালকুলেশন ছাড়াই, মানে ক্যালকুলেটর ছাড়াই। তাই এত হতাশ হওয়ার কিছু নাই, একটু মনোযোগ সহকারে সবাই পড়ো। হ্যাঁ, এখন একটু দেখো, এটা কিন্তু সবাই তুলে রাখবা। আচ্ছা, এখন একটু দেখো সবাই, হাইড্রোজেন গ্যাস এবং ক্লোরিন গ্যাস দুইটাকে একত্রে যদি আমরা বিক্রিয়া করি তাহলে কি পাওয়া যায়? HCl পাওয়া যায় আর 2 মোল HCl পাওয়া যায়। এটার জন্য যদি আমরা ক্যাসি নির্ণয় করি তাহলে কি হবে? এই যে HCl, এখানে কি মোল সংখ্যা কত আছে? 2, তার মানে এখানে মোল সংখ্যা কত হবে? 2 হবে। আর এর উৎপাদ ঠিক না, বিক্রিয়া কত লাগবে? এই যে 2, এখানে এই যে Cl2। আচ্ছা দেখো, এটাও ঘনমাত্রা, এটাও ঘনমাত্রা, উপরে ঘনমাত্রা স্কয়ার, তো ঘনমাত্রা আর ঘনমাত্রা স্কয়ার, ঘনমাত্রা স্কয়ার যদি কাটে দাও তাহলে কি থাকবে? তোমার 1 থাকবে। 1 থাকলে এই বিক্রিয়ার জন্য কেসির একক নাই, অর্থাৎ ক্যাপির একক নাই। ক্যাপি এবং ক্যাসির মধ্যে যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটা আমি তোমাদেরকে আজকে দেখাচ্ছি, সেটা একটু দেখো সবাই। তোমাদের কি পরীক্ষার মধ্যে কখনোই দিবে না যে একটা সূত্র প্রতিপাদন করে দেখাও, অথবা এরকম দিবে না যে কখনো যে ক্যাসি এবং ক্যাপির মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠান করে দেখাও বা প্রতিষ্ঠা করে দেখাও, এরকম কোশ্চেন দিতে পারে? দিবে না অ্যাডমিশনের মধ্যে। কিন্তু হ্যাঁ, তোমাদের যারা একাডেমিক যদি যারা পড়ো তাদের জন্য কিন্তু দিতে পারে। আচ্ছা, এখন একটু দেখো সবাই, বিষয়টা হচ্ছে এরকম, ক্যাসি সমান সমান কি জানি আমরা? ক্যাপি আর ডি টু দি পাওয়ার ডেল। এখন মানে জানোই তো কেসি মানে হচ্ছে কি ধ্রুবক? সাম্য ধ্রুবক। ঘনমাত্রার জন্য এটা হচ্ছে সাম্যাঙ্ক, ক্যাপির জন্য মানে চাপের জন্য। আর মানে আদর্শ গ্যাস ধ্রুবক টি মানে টেম্পারেচার। আর টেম্পারেচারকে তুমি যদি নিতে চাও, টেম্পারেচারকে তুমি যদি মনে করো কোন এককে নিতে চাও, তুমি টেম্পারেচারকে কেলভিন নিতে চাও, তাহলে তোমার 273 যোগ করতে হবে, 273 যোগ করতে হবে। এগুলা ভুল করলে হবে না। আর ডেলেন মানে কি? ডেলেন হচ্ছে উৎপাদের মূল সংখ্যা দেখে বিক্রিয়কের মূল সংখ্যা বাদ দিতে হবে। উৎপাদ কোনগুলা? যেগুলো ডান পাশে থাকে। বিক্রিয়ক কোনগুলা? যেগুলো বাম পাশে থাকে। তার মানে ডান পাশে যে মূল সংখ্যাগুলা পাবা তার যোগফল থেকে বাম পাশের মূল সংখ্যাগুলোর যোগফল বিয়োগ দিলে যা পাবা তা হচ্ছে ডেলেন। আর মনে রাখবো সবাই,
del n যা হবে del n যদি 0 হয় del n এর পরিমাণ 0 হলে ক্যাপের মান আর ক্যাসি সমান হবে ক্যাপের মান এবং ক্যাসি কি হবে সমান হবে কেমনে সমান হয় সেটা একটু তোমাদের দেখাচ্ছি 273 যোগ করতে হবে থ্যাংক ইউ আচ্ছা দেখো ক্যাসি সমান সমান কি লিখবা ক্যাপে আর ডি টু দি পাওয়ার del n আর del n সমান সমান কত লিখবা del n মানে হচ্ছে 0 যদি 0 হয় তাহলে আমরা দেখব এখানে ক্যাপের জায়গায় কত ক্যাপের জায়গায় ক্যাপে আর ডি del n এর জায়গায় কত বসাবা 0 আচ্ছা যে কোনো সংখ্যার উপরে 0 হলে কত হয় ডিম যে কোনো সংখ্যার উপরে যদি ডিম হয় তাহলে কি হবে 1 যে কোনো সংখ্যার উপরে যদি ডিম হয় তাহলে কি হবে 1 তার মানে ক্যাপি ইনটু 1 তার মানে ক্যাসি এখানে কি হবে ক্যাসি তার মানে ক্যাসি সমান ক্যাপি আচ্ছা ক্যাসি আর ক্যাপি কখন সমান হবে ক্যাপি এবং ক্যাসি কখন সমান হবে তখনই সমান হবে যখন del n ইকুয়াল টু কি হবে 0 হবে যখন del n ইকুয়াল 0 হবে থ্যাংক ইউ সব সময় কেলভিনে থাকবে হ্যাঁ সব সময় কেলভিনে নিতে হবে কেলভিনে দেওয়া থাকুক আর না থাকুক যদি RT এর মান যদি আলাদা নির্ণয় করতে হয় টেম্পারেচারটা তাহলে সেটা অবশ্যই কেলভিনে নিবা কেলভিন কেন নিবা কারণ হচ্ছে SI এককে নিবা মনে থাকবে কারণ হচ্ছে তুমি দেখো যদি R এর মান বসাও লিটার এরিয়ার এককে বসালেও কেলভিন আসে আবার SI এককে বসালেও কেলভিন আসে R এর মান তাহলে R এর মান যদি কেলভিনে থাকতে পারে তো 3 মান নিব না কেলভিন অবশ্যই নিবা আর ওই দিক দিয়ে মনে করো যে দেওয়া আছে কি জানো আর এর মান হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন মানে শেষে পার কেলভিন আছে ওরকম এটা কিন্তু মনে রাখবা সবাই হ্যাঁ এখন একটু দেখো সবাই আচ্ছা আমার কথাগুলো কি ক্লিয়ার শুনতেছি যে আমার কথাগুলো কি ক্লিয়ার শোনা যাচ্ছে আমার কথাগুলো কি ক্লিয়ার শোনা যাচ্ছে কমেন্টে একটু জানাও আমার কথাগুলো কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাও জি ক্লিয়ার থ্যাংক ইউ হ্যাঁ এখন আমরা করব গ্যাপিক্যাসি যে সম্পর্কটা বললাম তার ছোট একটা দুইটা ম্যাথ টাইপের কিছু দেখবো মনে করো এটা দেওয়া আছে এই যে ইলেকট্রিক আয়োডিন দিয়ে লিখি আচ্ছা তোমরা জানো মনে হয় আয়োডিন হচ্ছে যাদের গলগণ্ড রোগ হয় তো আয়োডিন অভাবে হয় গলগণ্ড রোগ নেই যে জায়গায় হয় যে তাই না আর আয়োডিন এর অভাবে হয় আমরা কিন্তু বলি কি অনেকজন বলে আয়োডিন যুক্ত লবণ খাওয়ার জন্য ডাক্তারও কিন্তু বলে দেয় আয়োডিন যুক্ত লবণ খাওয়ার জন্য কি সবাইকে কি তাই না আর আয়োডিন মানে আয়োডিন যে লবণের মধ্যে পাওয়া যায় হ্যালোজেন তারায় যারা লবণ তৈরি করে হ্যালোজেন তারায় হ্যালোজেন কারা যারা 17 নম্বর গ্রুপে আছে আর 17 নম্বর গ্রুপে কোন কোন মৌলগুলো আছে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন ঠিক আছে এগুলো একটু মনে রাখবা হ্যাঁ হ্যাঁ এগুলো একটু সবাই মনে রাখবা যেটা না বুঝতে পারো সেটাই কমেন্টে জানাবা এখন একটু দেখো বুঝতেছি কিনা হ্যাঁ ঠিক আছে এখন একটু দেখো বিক্রিয়া করলে কি হবে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হবে ভালো কথা তাহলে এখানে del n সমান সমান কি লিখবা আচ্ছা এখানে মোল সংখ্যা কত আছে 2 তার মানে উত্তরের মোল সংখ্যা হচ্ছে 2 উত্তরের মোল সংখ্যা হচ্ছে 2 আচ্ছা বিক্রিয়ক মোল সংখ্যা এখানে 1 এখানে কত আছে 1 আর 1 যোগ করলে কত হইছে 2 1 আর 1 যোগ করলে কত হইছে 2 থেকে 2 চলে গেল থাকবে কত 0 তার মানে del n এর মান 0 হয়ে গেছে আর যেহেতু del n এর মান 0 হয়ে গেছে সেহেতু ক্যাপি আর ক্যাসি কি সমান না অলওয়েজ সমান কখন সমান হবে যখন তোমাদের del n এর মান 0 হবে তার মানে এরকম টাইপের এমসিকিউ অনেকগুলো আছে সবগুলা প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করতে করতে তোমাদের অভ্যাস কি হবে হ্যাঁ ঠিক আছে কমেন্টে জানাও যেটা না বুঝতে পারবো জিজ্ঞেস করবা হ্যাঁ আচ্ছা এখন দেখো এটা তো সমান হলো এখন আমরা দেখবো যে আজকে মোটামুটি একদম শেষ টপিক বলতে দুটো টপিক বাকি আছে একটা টপিক হচ্ছে বাফার দ্রবণের পিএইচ ও পিওএইচ আর হচ্ছে তোমাদের হ্যাসের সূত্র এগুলা বলে মোটামুটি চ্যাপ্টার শেষ হয়ে যাবে কিন্তু হ্যাঁ তোমাদের ক্যাপি এবং ক্যাসি যে টাইপের দেখালাম এগুলা প্রচুর এমসিকিউ আছে
আর প্রচুর এমসিকিউ গুলো তোমরা বেশি বেশি করে সলভ করতে হবে, সলভ করবা এবং যেটা না পারো সেটা কমেন্টে জানিয়ে রাখবা, অথবা গ্রুপে পোস্ট করবা, অথবা তোমাদের ভাইয়াদের এসএমএস এ মেসেজ করার মধ্যে তোমরা জানাইবা আর কি যে ওইটা বুঝি না, ওইটা আমার একটু বুঝাইয়া দিয়ে, অথবা ওইটা পারি না, ওরকম আর কি, ঠিক আছে? তাও একটু কষ্ট করে প্রতিনিয়ত পড়াশোনা করবা। তোমাদের পড়াশোনা তো তোমাদেরই করতে হবে, তাই না? হতাশ হওয়া যাবে না, হতাশ হলে কি চলবে? কখনোই না। পর্যাপ্ত পরিমাণে যে সময়টুকু আছে সেই সবটুকু সময় পড়বা ইনশাআল্লাহ। এখন একটু দেখো সবাই, এই যে পিএইচ এর সময় কিন্তু সবাই জানে, এভাবে বলে দেয় হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদমকে কি বলা হয়? পিএইচ বলা হয়। এই যে হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলা হয়। এখন মনে করো এখানে আছে বাপ্পি, এখন আমি যদি বলি পিবি কত হবে, পিবি যদি ওইটা সম্ভব না, পিবি সমান কি হবে, বাপ্পি বলবো এই যে কিনা বি আয়নের বা বি মানে প্লাস মানে দুটোই হতে পারে, কারণ ও ধনাত্মক চার্জ যুক্ত হয় ঋণাত্মক চার্জ যুক্ত হয় তা তো জানি না। হ্যাঁ, আর নেই মোটামুটি কয়েকটা। আচ্ছা দেখো পিবি সমান মাইনাস লগ বি প্লাস মাইনাস হবে আর কি, যদি হয় তাহলে সেটাকে কি বলবো? পিবি বলবো, যদিও পিবি সম্ভব না, কিন্তু হ্যাঁ। এখন একটু দেখো সবাই, পিওএইচ সমান কি হবে? এই যে মাইনাস লগারিদম ওএইচ মাইনাস আয়ন, তাই না? তাহলে বিষয়টা কি হলো? পিএস আর পিওএইচ, পিএস এবং পিওএইচ দুটো যোগ করলে কত হবে? 14। পিএস এবং পিওএইচ দুটো যোগ করলে কত হবে? 14। কেন? কারণ হচ্ছে পিএস এর মান যদি 7 থেকে কম হয় তাহলে সেটা অ্যাসিড। আবার বলতেছি, যদি পিএস এর মান যদি 7 থেকে কি হয়? কম হয়, তাহলে সেটা অম্লীয় হবে বা অ্যাসিডীয় হবে। সেটা অম্লীয় হবে বা অ্যাসিডীয় হবে। অম্লীয় আর অ্যাসিডীয় কিন্তু একই কথা, ঠিক না? একই কথা। আর মনে রাখবা যদি 7 পিএস এর মধ্যে ডাইরেক্ট 7 হয় তাহলে কি হবে? সেটা নিরপেক্ষ। সেটা কি হবে? একদম নিরপেক্ষ। তার মানে পিএইচ এর মান যদি 7 হয় তাহলে সেটা নিরপেক্ষ। আচ্ছা পানি কি নিরপেক্ষ না? পানি তো অ্যাসিডীয় ধর্ম প্রদর্শন করে, আবার কি অম্লীয় ধর্ম প্রদর্শন করে। কারণ হচ্ছে তার পিএইচ মান কত? 7। আর 7 হলে সেটা অম্লীয়, অম্লীয় না অ্যাসিডীয় না, কারণ হচ্ছে সেটা নিরপেক্ষ। আর নিরপেক্ষর কালার কি রকম হয়? ব্লু কালার হয়। কি কালার হয়? ভাই আপনি মেবি একটা গ্রুপে ফ্রি এক্সাম দেন। হ্যাঁ, কয়েকটা গ্রুপে নেই, সবাই পরীক্ষাগুলো দিও। আচ্ছা সমস্যা নেই। পিএইচ সমান কত? 7 না? যদি 7 হয় তাহলে সেটা কি হবে? নিরপেক্ষ হবে। এখন সবাই দেখো, পিএইচ এর মান যদি 7 থেকে বড় হয় তাহলে সেটা কি হবে? ক্ষারীয় হবে। সেটা কি হবে? ক্ষারীয় হবে। আচ্ছা এখন একটু দেখো, এই যে আমরা যে মানুষের ত্বকগুলো, মানুষের ত্বক, আচ্ছা মানুষের ত্বকগুলো সেগুলো অ্যাসিডীয় না ক্ষারীয়? সেটা অবশ্যই অ্যাসিডীয়, কারণ হচ্ছে অ্যাসিডীয় ধর্ম যদি মানুষের ত্বক না হইতো 6.35 মনে হয় ত্বকের পিএইচ মান, সেটা একটু দেখে নিও তোমরা। কিন্তু হ্যাঁ, পিএইচ মান কত? পিএইচ মান হচ্ছে 6.37 এরকম। আর যেহেতু পিএইচ মান 7 থেকে কম, সেহেতু ত্বক অ্যাসিডীয় ধর্ম প্রদর্শন করে। অ্যাসিডীয় ধর্ম যদি প্রদর্শন না করতো তাহলে সাবান কি ক্ষারীয়? ক্ষার এবং অ্যাসিড মিলে কি হয়? লবণ এবং পানি উৎপন্ন হয়। ক্ষার এবং অ্যাসিড মিলে কি উৎপন্ন হয়? লবণ এবং হ্যাঁ অ্যাসিড। লবণ এবং কি উৎপন্ন হয়? পানি উৎপন্ন হয় এসিড এবং ক্ষার মিলে। সবাই কিন্তু একটু দেখবা। সুমাইয়া হোসেন আজকে ক্লাসের মধ্যে এত লেট করে আসছো কেন? সুমাইয়া হোসেন ও তো আগে সবগুলো ক্লাসের মধ্যে সবসময় প্রতিনিয়ত থাকে, আজকে লেট করে আসছে। আচ্ছা সবাই এতটুকু কিন্তু মনে রাখবা। এখন দেখো রক্তের পিএইচ মান কত? রক্তের পিএইচ মান কত? 7.4 অথবা 7.35 থেকে 7.45 পর্যন্ত। তারপর রক্তের পিএইচ মান কত? 7.35 থেকে 7.45 পর্যন্ত। এটা কিন্তু সবাই একটু মনে রাখবা। হ্যাঁ, এখন একটু দেখো সবাই, পানির পিএইচ মান কত? তোমরা কিন্তু বললা পানির পিএইচ মান হচ্ছে 7। পানির পিএইচ মান কত? 7। পানির পিএইচ মান কত? 7। দেখো পানির পিএইচ মান 7 হয়। আচ্ছা এখন যদি কোশ্চেন আছে 7 হয়, কেন 7 হয়? কারণ হচ্ছে কক্ষ তাপমাত্রা, মানে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কক্ষ তাপমাত্রা মানে কি? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির আয়নিক গুণফল কত? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির আয়নিক গুণফল মানে 18 কে আর কি, মানে আয়নিক গুণফল আর কি।
মনে থাকবে ওয়াটার অন প্রোডাক্ট মানে আয়নিক গুণফল প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়নিক গুণফল হচ্ছে 1 × 10 ইনভার্স কত 40 আর একক না লিখি একক হচ্ছে মোল স্কয়ার না লিটার স্কয়ার আছে কেডব্লিউ কত হচ্ছে 1 × 10 ইনভার্স 14 তাহলে কথা তার মানে কার নির্ণয় করবো আমরা পানি আর পানির সাথে তো পানি যুক্ত করব পানির সাথে কি আমরা আলাদা করে নিব কখনোই তো না হ্যাঁ সবাই একটু মনে রাখবো আর কি আর যে হ্যাঁ কমেন্টে জানাও তোমাদের কমেন্টগুলো একটু পড়ি দুই একজনে জানাও আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাও হ্যাঁ কমেন্টে জানাও আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাও হ্যাঁ একটু জানাও কমেন্টে হ্যাঁ বাপ্পি মোহাম্মদ বাপ্পি সিদ্দিকী থ্যাংক ইউ ঠিক আছে তাহলে একটু দেখো পজিটিভ সেলসিয়াস তাপমাত্রায় পানির আয়নিক গুণফল কত 1 × 10 ইনভার্স 14 1 × 10 ইনভার্স 14 এখন একটু দেখো আর পানির সাথে যদি পানি যোগ করো তাহলে তোমার কত হবে নরমালি হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন হবে কি উৎপন্ন হবে হাইড্রোনিয়াম আয়ন মানে হচ্ছে H+ হাইড্রোনিয়াম আয়ন মানে কি H+ আর H+ এবং কি উৎপন্ন হবে OH- উৎপন্ন হবে আর দেখো H+ আয়ন মানে অ্যাসিড এবং ক্ষার হচ্ছে কি OH- আয়ন এই দুইটা সমান সমান S মানে দুইটা সমান হবে কারণ হচ্ছে ঘনমাত্রা পরস্পর কি হয় সমান হয় ঘনমাত্রা পরস্পর কি হয় সমান হয় এখন দেখো আয়নিক গুণফল সমান সমান আমরা কি লিখব এই যে হাইড্রোজেন প্লাস এবং কি OH-। আচ্ছা দেখো OH- এর পরিবর্তে কত বসানো যায় H+ বসানো যায় ওই H+ বসানো যায় তাহলে কি লাগবে H+ বসাবা এখানে কি ডবল বসাবা আচ্ছা H+ আর H+ গুণ করলে কি হয় H+ হোল স্কয়ার না H+ হোল স্কয়ার তাহলে H+ হোল স্কয়ার স্কয়ার আছে স্কয়ারটা নাম বসে গেলে কি হবে রুট ওভার হবে তার মানে কি ডবল মান কত বসাবা 1 × 10 ইনভার্স কত 14 তার মানে গুণ করলে কত হবে 10 ইনভার্স 7 তার মানে হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা কত হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা কত হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা হচ্ছে 10 ইনভার্স 7 এখন মনে করো এটা থেকে যদি আমরা পিএইচ এর সূত্রটা লিখি এই যে মাইনাস লগ হাইড্রোজেন প্লাস লিখবা আচ্ছা দেখো একটু এই যে মাইনাস লগ হাইড্রোজেন প্লাস এর জায়গায় কত বসাবে 10 ইনভার্স 7 আচ্ছা মাইনাস 7 আছে না ডান পাশে চলে এলে কি হইব না আগে মাইনাস আছে তো মাইনাস প্লাস হয়ে যাব আর লগ 10 এর মান হচ্ছে 1 মানে তাই মানে পিএইচ মান কত 7 কার পিএইচ মান 7 পানির পিএইচ মান 7 মনে থাকবে তো সবার এগুলো কিন্তু যাতে না ভুলা যায় একটু মনোযোগ সহকারে পড়বা তার মানে পানির পিএইচ মান 7 হয় এই কারণে এছাড়াও ওয়াসওয়াল্ডের লঘুকরণের সমীকরণটা দেখব ওয়াসওয়াল্ডের লঘুকরণের সমীকরণ দেখব ওয়াসওয়াল্ডের একটু দেখো সবাই ওয়াসওয়াল্ডের ওয়াসওয়াল্ডের লঘুকরণ সমীকরণ ওয়াসওয়াল্ডের লঘুকরণ হ্যাঁ মনে রাখবা শুধু সমীকরণ না মনে রাখবা একদম কনফার্ম পরীক্ষার মধ্যে আসে এরকম কে সমান সমান কি হবে আলফা স্কয়ার সি কে সমান সমান কি হবে আলফা স্কয়ার সি আচ্ছা তার মানে কি হবে ওয়াসওয়াল্ডের লঘুকরণ সমীকরণ ওয়াসওয়াল্ডের লঘুকরণ সমীকরণ সমীকরণ কি কে সমান সমান কি হবে আলফা স্কয়ার সি কে সমান সমান কি হবে আলফা স্কয়ার সি কে মানে হচ্ছে বিয়োজন ধ্রুবক কে মানে কি বিয়োজন ধ্রুবক কে মানে কি বিয়োজন ধ্রুবক এগুলো কিন্তু একটু মনে রাখবা সবাই আর সি কি সি হচ্ছে ঘনমাত্রা সি কি ঘনমাত্রা আর সবাই একটু দেখো আলফা কি আলফা হচ্ছে বিয়োজন মাত্রা অবশ্যই কি থাকবো পার্সেন্টে দেওয়া থাকবো মানে বিয়োজন মাত্রা তার মানে কে সমান সমান কি হবে বিয়োজন ধ্রুবক সি সমান সমান হবে ঘনমাত্রা আলফা সমান সমান কি বিয়োজন মাত্রা সবাই একটু মনে রাখবে এটা এখন একটু দেখো সবাই হ্যাঁ এখন যদি অঙ্ক তোমরা করো এটা দেখে
তাহলে ফার্স্টের দিকে তোমরা কি করবা এবং এই যে সি সমান আলফা সমান সমান কি লিখবা এই দেখো কে এর সমান সমান তোমরা কি পড়ছিলা আলফা স্কয়ার সি তাহলে দেখো আলফা সমান সমান কি হবে সি এর গুণ আছে এই পাশে আলে ভাগ হয়ে যাবে না তার মানে কে এ বাই কি হবে সি কে এ বাই কি হবে সি তাহলে বিষয়টা কি দাঁড়ালো আলফা হচ্ছে বিয়োজন মাত্রা সমান সমান আমরা কি জানি এই যে আলফা সমান সমান আলফা এভাবে লেখো না সবাই এভাবে লিখবা আলফা সমান সমান রুট ওভার কে এ বাই সি এটা এবং এখান থেকে আমরা কি পাই হাইড্রোজেন প্লাস আয়ন সমান সমান কি লিখবা আলফা ইনটু সি সবাই কি এতটুকু বুঝতে পারছি শুধু এতটুকু মনে রাখবা যাতে না ভুলা যায় এখন হচ্ছে হেন্ডারসন হ্যাসেলবাখ সমীকরণ এখন হচ্ছে দেখো হেন্ডারসন হ্যাসেল হ্যাসেলবাখ সমীকরণ এটা মনে রাখবা এই সমীকরণটা হচ্ছে এটা হচ্ছে কে বাই এত ধন্যবাদ এই সমীকরণটা হচ্ছে এরকম পি এস সমান সমান কি হবে পি কে এ প্লাস লবণ বাই এসিড লবণ মানে হচ্ছে সল্ট বাই কি হবে এসিড সল্ট বাই এসিড এগুলা কিন্তু একটু মনে রাখবে এগুলা কি রাখবা একটু মনে রাখবা কিন্তু তাহলে পি এর সমান সমান কি হবে পি এর সমান সমান হবে তাহলে পি এর সমান সমান কি হবে পি কে প্লাস লবণ বাই এসিড এটা মনে রাখবো সবাই যাতে না বলা যায় কি হ্যাঁ তার মানে কি করব ফার্স্টের দিকে তুমি পি কে এর মানটা নির্ণয় করে দেবা আর পি কে এর মান কিন্তু উদ্দীপকের মধ্যে দেওয়া থাকে পি কে এর মান কিন্তু উদ্দীপকের মধ্যে দেওয়া থাকে কি কত দেওয়া থাকে পি কে সমান সমান কত 1.85 ইনটু 10 ইনভার্স 5 এই মানটা কিন্তু উদ্দীপকের মধ্যে দেওয়া থাকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই মানটা দেওয়া থাকে সেটা একটু দেখবো সবাই পি কে মানে কি হবে পি কে হচ্ছে মাইনাসের লগারিদম কে কারণ হচ্ছে যদি এইচ থাকলে এইচ হইতে পারে কে থাকলে কি কে হইতে পারে না কে অবশ্যই হইতে পারে সেজন্য একটু মন দেয়া একটু দেখো এটা কিন্তু সবাই মনে রাখবা এখন একটু দেখো আমি দু একটা পিএসসি ম্যাথ পড়াবো তারপর নতুন টপিকসে যাব এখন একটু ম্যাথগুলো দেখো আর ম্যাথগুলো দেখার আগে তোমাদের এই ঘনমাত্রার বিষয়ে একটু জেনে নিবা সবাই এটা হচ্ছে এরকম মোলার দ্রবণ কি দ্রবণ মোলার দ্রবণ আচ্ছা মোলার দ্রবণ হলে কি হবে অনমোলার মোলার দ্রবণ হলে কি হবে অনমোলার এখন মনে করো যদি ডেসিমোলার হয় তাহলে কি হবে ডেসিমোলার দ্রবণ যদি হয় তাহলে কি হবে 0.1 মোলার 0.1 মোলার যদি সেমিমোলার দ্রবণ হয় তাহলে হবে 0.5 মোলার আর যদি সেন্টিমোলার হয় সবাই কিন্তু এগুলা তোলো একটু সেন্টিমোলার হলে কি হবে 0.01 মোলার সেন্টিমোলার হলে কি হবে 0.01 মোলার এটা একটু সবাই তুলো এবং একটা প্রশ্ন দেয় সেই প্রশ্নটাও তুলে রাখো 0.01 মোলার মানে হচ্ছে সেন্টিমোলার মানে সেন্টিমোলার দ্রবণ এর সোডিয়াম হাইড্রোক্সাইড এর pH কত এই কোশ্চেনটা যদিও একটু কঠিন একটু করে দেখাও সবাই এটা করে দেখাও এটা একটু করে দেখাও
হ্যাঁ, দীপ্তি নাকি কারণে ছিল না, যার জন্য সে ক্লাসটা করতে পারছে না। কিন্তু কিন্তু এখন যেহেতু কারেন্ট আসছে, ক্লাসের শেষে সম্পূর্ণ ক্লাসটুকু দেখে নিবা, ঠিক আছে? এখন একটু দেখো, কমেন্টে জানাও এই মানে এটা তোমাদের হয়েছে কিনা, কার কার কত হয়েছে সেটা একটু দেখো। আচ্ছা, তাহলে লাস্টের দিকে তোমাদের কি করতে হবে? লাস্টের দিকে হচ্ছে যে এই ঘনমাত্রাটা দেওয়া আছে, সেই ঘনমাত্রাটাকে লিখবা 0.01 মোলার। এটা কি ক্ষার দেওয়া না? এটা কি ক্ষার দেওয়া না? যেহেতু ক্ষার দেওয়া সেহেতু ওএস এর ঘনমাত্রা দেওয়া। কার ঘনমাত্রা দেওয়া? ওএস এর ঘনমাত্রা দেওয়া। আচ্ছা, এখন তোমরা বলো এটা যে কথা, এটাকে যদি ভেঙে দেখি তাহলে tan ইনভার্স 2 মোলার কি হয় না? tan ইনভার্স 2 মোলার কি হয় না? অবশ্যই tan ইনভার্স 2 মোলার হয়। আর tan ইনভার্স 2 মোলার থেকে তুমি কি বানাবা? POH লিখবা। কেন POH এর মান নির্ণয় করবা? কারণ হচ্ছে এখানে OH এর ঘনমাত্রা দেওয়া, এখানে কি H এর ঘনমাত্রা দেওয়া, যে PH নির্ণয় করব না, এটা কার ঘনমাত্রা দেওয়া? OH মাইনাস এর ঘনমাত্রা দেওয়া। OH মাইনাস এর ঘনমাত্রা কত দেওয়া? OH মাইনাস এর ঘনমাত্রা দেওয়া tan ইনভার্স 2 মোলার, tan ইনভার্স 2 মোলার, ঠিক আছে? এখন একটু দেখো সবাই, তার মানে OH এর যেহেতু ঘনমাত্রা দেওয়া সেহেতু POH নির্ণয় করবা। তাহলে POH সমান সমান কি জানি? মাইনাস এর লগ এই যে OH মাইনাস। এখন একটু দেখো তাহলে কি হবে, যে মাইনাস এর লগ OH এর জায়গায় OH এর পরিবর্তে কত বসাবা? এই tan ইনভার্স 2, tan ইনভার্স 2। তাহলে যে দেখো মাইনাস এর 2 টা আছে, এটা বাম পাশে চলে আসবে, মাইনাস এর মাইনাসে প্লাস 2 হইব। তার মানে এই অঙ্কের জন্য POH কত? POH হচ্ছে 2। POH যদি 2 হয় তাহলে POH কত হবে? কারণ আমরা জানি PS প্লাস POH, PS প্লাস POH সমান কত জানি? 2। তার মানে কি হইব? PS সমান সমান 2। POH এর আগে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন আছে না? বাম পাশে চলে গেলে কি হইব? মাইনাস হয়ে যাবে। তার মানে কি হইব? POH। আর এখানে 2 না, এখানে হবে কত? 14 মাইনাস এই POH এর জায়গায় কত বসাবা? 2 বসাবা, 2। তার মানে বিয়োগ করলে কত হবে? বিয়োগ করলে কত হবে? 12। বিয়োগ করলে কত হবে? 12। মনে থাকবে তো সবার? এতটুকু কি বুঝতে পারছি সেটা একটু জানাও কমেন্টে। যে এতটুকু বুঝতে পারছি কিনা সেটা একটু কমেন্টে জানাও। এতটুকু বুঝতে পারছি কিনা সেটা একটু কমেন্টে জানাও। এতটুকু বুঝতে পারছি কিনা সেটা একটু কমেন্টে জানাও। হ্যাঁ, এতটুকু বুঝতে পারছি কিনা সেটা একটু কমেন্টে জানাও। হ্যাঁ, ঠিক আছে। জি ভাই, রাশিদুল ইসলাম, থ্যাংক ইউ। আচ্ছা, এটা গেল তোমাদের মানে একটা অঙ্ক করালাম মাত্র। এখন মনে করো আরেকটা অঙ্ক দেই, একটু অন্য টাইপের আর কি, এসিড দিয়ে দিই। এটা তো ক্ষার দিয়ে দিয়েছিলাম, তাহলে এসিড দিয়ে দেখো সবাই একটু। আচ্ছা, তাহলে আরেকটা অঙ্ক দেখো। এই অঙ্কটা হচ্ছে এরকম, মনে করো দেওয়া আছে 0.05 মোলার। 0.05 মোলার সেমি মোলার না, সেমি মোলার হয়তো কত বলে, যদি 0. শুধু 5 হইতো, তার মানে কত দেওয়া? 0.05 দেওয়া, একটা মান দেওয়া আছে বা একটা মোলার দেওয়া আছে, একটা ঘনমাত্রা দেওয়া আছে, তাই না? এই ঘনমাত্রা দেওয়া আছে, এই ঘনমাত্রা কার ঘনমাত্রা দেওয়া আছে? এই হাইড্রোজেনের ঘনমাত্রা, বা এটা কার ঘনমাত্রা? সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড কিন্তু একটা শক্তিশালী অ্যাসিড, ঠিক আছে? এখন একটু দেখো সালফিউরিক অ্যাসিড এর তোমাকে বলছে pH কত, pH কত এবং POH কত, এই দুটোর মান নির্ণয় করতে বলছে। তাহলে তুমি কিভাবে করবা? ফার্স্টে হচ্ছে যে সালফিউরিক অ্যাসিডটা দেওয়া আছে, সেই সালফিউরিক অ্যাসিডকে তুমি ভেঙে লিখবা। ভেঙে কিভাবে লেখে? এই যে এরকম, এই যে সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, এর মধ্যে যদি আমরা কি করি, পানি যুক্ত করি বা পানি দ্বারা বিয়োজিত করি, তাহলে 2H+ হবে এবং সালফেট 2- হবে এবং সালফেট
2 মাইনাস হবে, তাই না? এখানে 2 2 সাথে গুণ করব, কি গুণ করব? এখানে ঘনত্ব যত আছে তত। কেন 2 দিয়ে গুণ করব? কারণ হচ্ছে এখানে হাইড্রোজেনের আগে মোল সংখ্যা কত আছে 2, তার মানে 0.05। আচ্ছা গুণ করলে কত হবে? 0.5 গুণ কত 10, মানে 0.1 মোলার, 0.1 মোলার। ঠিক আছে, এটা একটু মনে রাখবা, না মনে রাখলে কিন্তু হবে না। হ্যাঁ, আচ্ছা এখন একটু দেখো, এটা যদি আমরা কি নির্ণয় করি, এখানে যেহেতু এস দেওয়া, সেহেতু আমরা এটার জন্য কি নির্ণয় করতে পারবো? এটার জন্য অবশ্যই পিএসি নির্ণয় করা লাগবে। যদি ওএস থাকতো, যদি ওএস থাকতো তাহলে কি নির্ণয় করতাম? কি নির্ণয় করতাম? যদি ওএস থাকতো তাহলে নির্ণয় করতাম হচ্ছে পিওএস। যেহেতু এটা এস দেওয়া, সেহেতু নির্ণয় করবা পিএস, সেহেতু নির্ণয় করবা কি পিএস। ঠিক আছে, আর যেটা না বুঝতে পারো জিজ্ঞেস করবার সাথে সাথে। হ্যাঁ, এখন একটু দেখো পিএস সমান সমান কি লিখবা? এই যে মাইনাসের লগ এই যে এস প্লাস, এই যে মাইনাসের লগ। আচ্ছা এখন একটু দেখো 0.1 যা কথা, tan ইনভার্স 1 কিন্তু একই কথা। তার মানে মাইনাসের যদি সামনে এসে পড়ে, তাহলে মাইনাসে প্লাস, মাইনাসে প্লাস, আর এই যে 1 থাকবে। তার মানে এই সালফিউরিক অ্যাসিডের পিএইচ মান কত? 1। আর পিএইচ এর মান যত কম হবে, অ্যাসিডটা তত শক্তিশালী হবে। এই কথা আমি লিখে দিয়েছি, পিএইচ হচ্ছে 1। রাশিদুল ইসলাম, থ্যাংক ইউ। এখন দেখো বলতেছি পিএইচ এর মান, পিএইচ এর মান যত কম হবে, যত অ্যাসিডটি তত শক্তিশালী, অ্যাসিডটি তত এটা কিন্তু একটু মনে রাখবা। হ্যাঁ, পিএইচ এর মান যত কম হবে, পিএইচ এর মান যত কম হবে, পিএইচ এর মান কম হবে, অ্যাসিডটি তত শক্তিশালী হবে, অ্যাসিডটি তত কি হবে? শক্তিশালী হবে। হ্যাঁ, এটা একটু মনে রাখবা, এটা কিন্তু মনে না রাখলে হবে না। হ্যাঁ, এখন একটু দেখো সবাই, এটা হচ্ছে তোমাদের পিএইচ এর অংশটা গেল। এখন মনে করো বাফার সলিউশন কি? তোমাদের কিন্তু পরীক্ষার মধ্যে বাফার সলিউশনের সে বিশাল বড় বড় ম্যাথ পরীক্ষার মধ্যে দিব না, দিব একদম বড় বড় ম্যাথ দিব না। তাহলে কি রকম টাইপের দিবে? বলবে কি জানো? বলবে এরকম করে কি কোশ্চেনগুলা, বাফার সলিউশন কি, বা কোন একটা অ্যাসিডের মধ্যে বা কোন একটা দ্রবণের মধ্যে, আগে আমি লিখে দিই বাফার সলিউশন, বাফার সলিউশন। বাফার সলিউশন বলা হয় ওই সলিউশনকে, যে সলিউশনের মধ্যে বা যে একটা দ্রবণের মধ্যে, দ্রবণিত সলিউশন, তার মানে যে দ্রবণের মধ্যে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করার পরেও ওই দ্রবণের পিএইচ মানের কোনো পরিবর্তন হয় না, ওই দ্রবণের পিএইচ মানের কোনো পরিবর্তন হয় না, তাকে কি বলা হয়? বাফার সলিউশন বলা হয়। আবারও বলতেছি, যে দ্রবণের মধ্যে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করার পরেও ওই দ্রবণের মধ্যে, ওই দ্রবণের পিএইচ মানের কোনো পরিবর্তন হয় না, তাকে কি বলা হয়? বাফার সলিউশন বলা হয়। এটা মনে রাখবা, কিন্তু পরীক্ষা কিন্তু আসে এগুলা। হ্যাঁ, আর এই যে তোমাদের তো অবশ্যই লেকচার শীট আছে, তাই না? এই যে লেকচার শীট আছে না, সবাই এই শীট থেকে সুন্দর করে সবগুলা পড়বা। মনে করো হ্যাবারবস পদ্ধতিতে, আচ্ছা এটা কিন্তু আমি পড়াইছিলাম তোমাদের, এই যেটা হ্যাবারবস পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতি, তাই না? এই বিক্রিয়াটা কিন্তু আমি লিখছিলাম না, এই যে নাইট্রোজেন হচ্ছে 1 মোল আর হচ্ছে হাইড্রোজেন হচ্ছে 3 মোল। বিক্রিয়া করলে কি হবে? এটা বহুমুখী চিহ্ন হবে, মানে এটা থেকে এটা উৎপন্ন হবে, বাট এটা থেকে এটা উৎপন্ন হবে। বহুমুখী চিহ্ন হবে না? অবশ্যই বহুমুখী চিহ্ন হবে। আর হ্যাঁ, এটা থেকে এটা উৎপন্ন হবে, তার মানে 2 অ্যামোনিয়া, 2 অ্যামোনিয়া। এবং কত কিলো জল তাপ উৎপন্ন হয়? 92 কিলো জল তাপ উৎপন্ন হয় পার মোল, মানে প্রতি মোলের মধ্যে। এটা মনে রাখবা। আর প্রভাবক হিসেবে কি ব্যবহার করা হয়? প্রভাবক, প্রভাবকের কাজ কি? বিক্রিয়ার গতির পরিবর্তন করবে, কিন্তু নিজে সেই থাকবে না, নিজে সেই বিক্রিয়ার মধ্যে থাকবে না, কিন্তু বিক্রিয়ার গতির পরিবর্তন করবে। বিক্রিয়ার গতি বা বিক্রিয়ার হার কমাইতেও পারে, বাড়াইতেও পারে। কে বাড়াইতে পারে? এই যে যে প্রভাবকগুলা। তার মানে হ্যাবারবস পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতি করা হয় এভাবে, যখন প্রভাবক হিসেবে কি নেওয়া হবে? আয়রন এবং মলিবডেনাম, আয়রন এবং মলিবডেনাম। মনে থাকবে? আয়রন এবং মলিবডেনাম, মলিবডেনাম, এটা একটু মনে রাখবা। আচ্ছা, এরপর দেখো তাপমাত্রা কত নেওয়া হয়? 450 থেকে 550 ডিগ্রি
সেলসিয়াস তাপমাত্রা। বায়ুচাপ কত নেওয়া হয়? 200 এটিএম বায়ুচাপ, 200 এটিএম বায়ুচাপ। তার মানে হ্যাবারবস পদ্ধতিতে 1:3 এই অনুপাতে নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাস বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করা হয় যখন 92 কিলো জল তাপ উৎপন্ন হয়। এতটুকু কি বুঝতে পারছি না বুঝতে পারি নাই সেটা একটু জানাও কমেন্টে। যে এতটুকু বুঝতে পারছি একটু কমেন্টে জানাও। যে আমার কথাগুলো কি ক্লিয়ার শোনা যাচ্ছে? এটা তো বলো অন্তত কেমন কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ যে এতটুকু বুঝতে পারছি কিনা কমেন্টে একটু জানাও। এতটুকু বুঝতে পারছি কিনা একটু কমেন্টে জানাও প্লিজ, যারা যারা আছে একটু জানাও। জি ভাই থ্যাঙ্কস। হ্যাঁ এটা হচ্ছে হ্যাবারবস পদ্ধতিতে উৎপন্ন করা হয়। এখন একটা পড়বো একটা সূত্র, যে সূত্রটা হচ্ছে শুধু বাংলাতেই পড়বো, কোনো অঙ্ক টঙ্ক আর করবো না। অঙ্ক করবো, অঙ্ক তো পরীক্ষার মধ্যে আসে না, ঠিক না? তাও দেখাচ্ছি আমি তোমাদের। হ্যাশের সূত্র, কার সূত্র? বিজ্ঞানী হ্যাশের সূত্র, বিজ্ঞানী হ্যাশের সূত্র, বিজ্ঞানী হ্যাশের সূত্র। আচ্ছা হ্যাশের সূত্র কি? হ্যাশের সূত্র হচ্ছে এমন এক সূত্র যে সূত্রের সাহায্যে মানে মনে করো তুমি মানে একটা বিক্রিয়া যতগুলো ধাপে সংঘটিত হোক না কেন সব সময় যদি সেম মান পাওয়া যায় তাহলে সেটাকে কি বলবো? হ্যাশের সূত্র বলবো। বিজ্ঞানী হ্যাশ বলছিল উনি বলছিল একটা বিক্রিয়া যত ধাপে সংঘটিত হোক না কেন সেটার বিক্রিয়ার তাপ সবসময় কি হবে? সেম হবে বা ধ্রুব থাকবে। মানে এ বি সি ডি সবার ইচ্ছা মানে মনে করো এ এদিক দিয়ে সরাসরি যেতে পারে, বি হয়েও যেতে পারে ডির মধ্যে, আবার সি হয়ে ডির মধ্যে যেতে পারে, কিন্তু গন্তব্যস্থল কি ডি না? অবশ্যই ডি। তার মানে এই পর্যন্ত এদিক দিয়ে গেলেও দহন তাপের পরিমাণ সবসময় কি হবে? সমান হবে। মানে ডেল এস এর পরিমাণ সবসময় কি হবে? সেম হবে। যদি ডেল এস এর পরিমাণ সবসময় সেম হয় তাহলে সেটা হবে বিজ্ঞানী হ্যাশের সূত্র, এগুলা কিন্তু মনে রাখবো সবাই। আর এখন একটু দেখো মোটামুটি আমাদের আমি যা পড়াইছি তোমাদের মোটামুটি চ্যাপ্টার সবটুকুই পড়ানো হয়েছে। এই যে মনে করো এই ক্যাসের একক নিচের কোনটি এটা পড়াইছি, এটা কিন্তু শীটটা সবার কাছে আছে না? সবার কাছে কিন্তু আছে। আচ্ছা এরপরে মনে করো হ্যাঁ এটা আসছে একটা এমসিকিউ আসছে ভর্তি পরীক্ষার মধ্যে। হ্যাবারবস পদ্ধতিতে যখন অ্যামোনিয়া প্রস্তুত করা হয় তখন কত তাপ শক্তি উৎপন্ন হয়েছিল? 92। আর 1 জুল সমান এটা কিন্তু মনে রাখবো 0.24 ক্যালোরি। আর 1 ক্যালোরি সমান 4.2 জুল। 1 ক্যালোরি সমান কত? 4.2 জুল। আর 1 জুল সমান কত? 0.24 ক্যালোরি। আর 1 ক্যালোরি সমান 4.2 জুল। এটা কিন্তু একটু মনে রাখবা সবাই, হ্যাঁ, যেটা না ভুলে যাবে। আর এই শীট থেকে সব বিস্তারিতভাবে পড়বা এবং যেটা না পারো কমেন্টে জানাইবা। দেখো এখানে বলছে একটা এমসিকিউ দেওয়া আছে এরকম, স্পর্শ পদ্ধতিতে কিভাবে তোমরা সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করবে, তাই না? আচ্ছা কোন পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করা হয়? স্পর্শ পদ্ধতিতে। আচ্ছা কোন পদ্ধতিতে তুমি কি উৎপন্ন করবা? সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করবা স্পর্শ পদ্ধতিতে বা স্পর্শ প্রণালীতে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করবা। আচ্ছা সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করার সময় মাছটি কি রাখবা? সালফার। অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কোনটা? সালফার ডাইঅক্সাইড। সালফার অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে কি হবে? সালফার ডাইঅক্সাইড। তোমাদের পরীক্ষা যদি আসে কোনটার জন্য বা কোন অ্যাসিডের জন্য কোন যৌগের জন্য অ্যাসিড বৃষ্টি হয় কি কোনটার জন্য হয়? সালফার ডাইঅক্সাইড হয়, মানে সালফার ডাইঅক্সাইডের কারণে। আর অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কোনটা? সালফার ডাইঅক্সাইড।
আর সালফার ডাই অক্সাইড তুমি যদি কি করো অক্সিজেনের সাথে যদি সালফার ডাই অক্সাইড বিক্রিয়া করো তাহলে কি উৎপন্ন হবে সালফার ট্রাই অক্সাইড উৎপন্ন হবে তোমরা সমতা করে নিবা সমস্যা নেই সালফার ট্রাই অক্সাইড যদি কার সাথে যুক্ত করো পানির সাথে যুক্ত করো এখন তোমাদের পরীক্ষার মধ্যে আসছে বাড়ি পানির সংকেত কি বাড়ি পানির সংকেত কি D2O বাড়ি পানির সংকেত কি D2O তার মানে সালফার ডাই অক্সাইড পানির সাথে যদি বিক্রিয়া করে তাহলে কি উৎপন্ন করবে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করবে তার মানে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করা হয় এটাই হচ্ছে তার প্রণালী ঠিক আছে এগুলা কিন্তু এই শীটের মধ্যে সব কিছু বিস্তারিত দেওয়া আছে তার মানে এই শীটটা মোটামুটি অনেকটা বড় শীট সবটুকু পড়বা সবগুলো এমসিকিউ সহকারে দেখবা যেটা না বুঝতে পারো জিজ্ঞেস করবা হ্যাঁ তোমাদের ছোট একটা জিনিস যেটা নবম দশম শ্রেণীতে তোমরা পড়েছিলাম হয়তো মনে নাই কি এটা হচ্ছে লা শাটেলিয়ার নীতি বা লা শাটেলিয়ার নীতি লা শাটেলিয়ার নীতিও বলে অনেক জন আবার লা শাটেলিয়ার নীতিও বলে তোমার যেটা খুশি সেটা বলবা কোনো সমস্যা নাই এখন একটু দেখো লা শাটেলিয়ার নীতি লা শাটেলিয়ার নীতি এখন একটু দেখো লা শাটেলিয়ার নীতি কি যে নীতির সাহায্যে খুব কম সময়ে বেশি পরিমাণে উত্তাপ পাওয়া যায় যে নীতির সাহায্যে খুব কম সময়ে বেশি পরিমাণে উত্তাপ পাওয়া যায় এটা কিন্তু মনে রাখবা যে নীতির সাহায্যে খুব কম সময়ে বেশি পরিমাণে উত্তাপ পাওয়া যায় আচ্ছা কি রকম বেশি পরিমাণে উত্তাপ পাওয়া যায় সেটা একটু দেখো ও হ্যাঁ প্রভাবটা তুমি বলে দিছো থ্যাংক ইউ দীপ্তি থ্যাংক ইউ আর যে যেটা না বুঝো জিজ্ঞেস করবা এখনই জিজ্ঞেস করতে পারো কোনো সমস্যা নেই হ্যাঁ ঠিক আছে এখন একটু দেখো লা শাটেলিয়ার নীতি হচ্ছে এমন এক নীতি যে নীতির সাহায্যে খুব কম সময়ে বেশি পরিমাণে উত্তাপ পাওয়া যায় এটা কিন্তু মাথায় রাখবা কি রকম মনে করো তুমি কম পরিমাণে ঘনমাত্রা দিলা কম পরিমাণে তুমি প্রোডাক্ট নিলা কিন্তু তুমি বেশি পরিমাণে উত্তাপ চাইতেছো বা বেশি পরিমাণে ফল চাইতেছো এই জন্য তোমাকে ফার্স্ট অফ অল কি করতে হবে ফার্স্ট অফ অল তোমার লা শাটেলিয়ার নীতি ফলো করতে হবে লা শাটেলিয়ার নীতির মধ্যে কয়টা প্রভাব আছে তিনটা প্রভাব আছে তিনটা প্রভাবের মধ্যে প্রথম প্রভাব হচ্ছে তাপের প্রভাব কিসের প্রভাব তাপের প্রভাব দুই নম্বর হচ্ছে ঘনমাত্রার প্রভাব তাপের প্রভাব মনে করে এরকম তাপ প্রভাব ঘনমাত্রার প্রভাব ঘনমাত্রার প্রভাব তিন নাম্বার কিসের প্রভাব চাপের প্রভাব কিসের প্রভাব চাপের প্রভাব এখন একটু দেখো তাপের প্রভাব ঘনমাত্রার প্রভাব চাপের প্রভাব এই প্রভাবগুলোর সাহায্যে কি করা হয় এই প্রভাবগুলোর সাহায্যে অবশ্যই লা শাটেলিয়ার নীতি ফলো করে কম সময়ে বেশি পরিমাণে উত্তাপ পাওয়া যায় কম সময়ে বেশি পরিমাণে উত্তাপ পাওয়া যায় হ্যাঁ সেভাবে এখন একটু দেখি কিভাবে পাওয়া যায় উত্তাপগুলা তাহলে একটু দেখো ফার্স্ট হচ্ছে তাপের প্রভাব দেখবো তাপের প্রভাব আচ্ছা দেখো বিক্রিয়া হচ্ছে এটা নাইট্রোজেন আর হচ্ছে কি হাইড্রোজেন নাইট্রোজেন আর হচ্ছে হাইড্রোজেন বিক্রিয়া করলে কি হবে 2 অ্যামোনিয়া উৎপন্ন হবে নাইট্রোজেন আর হচ্ছে হাইড্রোজেন বিক্রিয়া করে কি উৎপন্ন হবে 2 অ্যামোনিয়া উৎপন্ন হবে আচ্ছা কিশোর একটু দেখো তো এরকম কিনা নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে যদি অ্যামোনিয়া উৎপন্ন হয় সাথে কি পাওয়া যাবে 92 কিলো জুল বা 92.38 অথবা 92 কিলো জুল তাপ উৎপন্ন হয় আচ্ছা দেখি তাপ উৎপাদন বিক্রিয়ার মধ্যে যদি তুমি তাপ দাও তাহলে এদিকে যাবে না কেন যাবে না কারণ হচ্ছে এটা অতিরিক্ত এমনিতেই তাপ উৎপন্ন হওয়া আছে যেহেতু তাপ উৎপাদন বিক্রিয়ার মধ্যে তাপ আগে থেকে উৎপন্ন করা ছিল তাহলে এর মধ্যে তাপ দিলে কি ডান দিকে অগ্রসর হবে না বাম দিকে অগ্রসর হবে তার মানে তুমি তাপের প্রভাবটা ব্যাখ্যা কিভাবে দিবা লিখবা তাপ উৎপাদন বিক্রিয়ায় যদি আমরা তাপ
মানে বিক্রিয়ার মধ্যে প্রয়োগ করি তাহলে বিক্রিয়াটা পশ্চাৎমুখী হবে, মানে বাম দিকে অগ্রসর হবে বা বিক্রিয়কে পরিণত হবে উত্তাপ হ্রাস পাবে। যেহেতু উত্তাপ হ্রাস পায় সেহেতু রাসায়নিক নীতি হলো না, তাহলে কি বলবা উক্ত বিক্রিয়ায় উত্তাপ বেশি পাওয়ার জন্য বা উত্তাপ উৎপাদনের পরিমাণ যদি বেশি পেতে হয় তাহলে আমাদের কি করতে হবে রাসায়নিক নীতি অনুসারে তাদের পরিমাণ কমাইতে হবে, তাহলে আমরা কি পাবো 92 কিলোজুল তাপ উৎপন্ন হচ্ছে আরো বেশি পাবো। ঠিক আছে, এগুলা কিন্তু সবটুকু সবাই মনে রাখবা, এগুলা যাতে না গোলায় যায়। হ্যাঁ, এখন একটু দেখো চাপের প্রভাবটা একটু বড় করে বলছি। চাপের প্রভাব। আচ্ছা, এখন একটু দেখো চাপের PCl3 প্লাস Cl। আচ্ছা, এটা যদি বিক্রিয়া করো তাহলে কি উৎপন্ন হবে? PCl5 উৎপন্ন হবে, PCl5। আচ্ছা দেখো, PCl3 এর আগে মোল সংখ্যা কত আছে 1, আবার Cl2 এর আগে মোল সংখ্যা কত আছে 1, টোটাল যোগ করলে মোল সংখ্যা কত হলো 2, মোল সংখ্যা হলো 2, এবার সে মোল সংখ্যা কত আছে 1। তার মানে উক্ত বিক্রিয়ার মধ্যে যদি আমরা চাপ বাড়াই লাগবে উক্ত বিক্রিয়া কি লাগবা উক্ত বিক্রিয়ায় চাপ বৃদ্ধি করলে উক্ত বিক্রিয়ায় চাপ বৃদ্ধি করলে উত্তাপ বৃদ্ধি পাবে, কেন উত্তাপ বৃদ্ধি পাবে? কারণ হচ্ছে এটার মধ্যে যদি আমরা চাপ দেই তাহলে এটা কিন্তু এদিকে যা চলে যাবে, কারণ যেদিকে কম আছে সেদিকেই তো যাবে, যেদিকে কম আছে সেদিকে যাবে না, যার কারণে এখানে মোল সংখ্যা 2 আছে। তার মধ্যে চাপ দেই তাহলে কিন্তু এটা ডান দিকে অগ্রসর হবে, আর ডান দিকে অগ্রসর হওয়া মানে এটা হচ্ছে উত্তাপ বৃদ্ধি পাওয়া, আর উত্তাপ বৃদ্ধি পেলে এটা আমাদের রাসায়নিক নীতি অনুসারে চাপের প্রভাব ব্যাখ্যা করা হয়েছে। এখন মনে করো আরেকটা বিক্রিয়ার কথা বলি। বিক্রিয়াটা হচ্ছে এরকম, যদি অ্যামোনিয়া পাই এখানে 2, অ্যামোনিয়া পাই এখানে 3, এখানে নাইট্রোজেন আর হচ্ছে কি এই যে 3 মোল হাইড্রোজেন। আচ্ছা, এখানে মোল সংখ্যা কত আছে? টোটাল মোল সংখ্যা আছে 2, এখানে মোল সংখ্যা কত আছে 1, এখানে কত আছে 3, তাহলে টোটালি যোগ করলে কত হলো? বিক্রিয়া ডানে যাবে। হ্যাঁ, থ্যাংক ইউ রাশিদুল ভাই। হ্যাঁ, এটা কিন্তু একটু সবাই মনে রাখবা। এখানে মোল সংখ্যা কত আছে 1, এখানে আছে 3, তাই টোটাল যোগ করলে কত হয়েছে 4। এখন একটু বলো বিক্রিয়া ডানে যাবে মানে একটু উত্তাপ বাড়বে। থ্যাংক ইউ। এখন একটু দেখো বাম পাশে মোল সংখ্যা আছে কত 2, ডান পাশে মোল সংখ্যা আছে 4। এটার মধ্যে যদি আমরা তাপমাত্রা বাড়াই বা এটার মধ্যে যদি আমরা চাপ বাড়াই তাহলে বিষয়টা কি দাঁড়াবে? চাপের কথাই বলি, যদি চাপ বাড়াই তাহলে এটা এদিকে যাবে? কোনোদিন যাবে না, আর এদিক থেকে এদিকে চলে আসবে। আর এদিকে যদি চলে যায় তাহলে উত্তাপ কি কমে যাবে না? আর উত্তাপ কমে গেলে কি রাসায়নিক নীতি হলো? উত্তাপ কমে গেলে তো রাসায়নিক নীতি হলো না। তাহলে ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে? ফার্স্ট অফ অল হচ্ছে এই উক্ত বিক্রিয়ায় চাপ হ্রাস করতে হবে, চাপ কমাইতে হবে আর কি, চাপ হ্রাস করতে হবে, কেন চাপ হ্রাস করতে হবে? কারণ হচ্ছে চাপ হ্রাস করতে হবে কারণ যদি হ্রাস করি তাহলে উৎপাদ বৃদ্ধি পাবে, আমাদের টার্গেট রাখবো সবসময় উৎপাদ বাড়ানোর জন্য। কি বাড়ানোর জন্য? উৎপাদ বাড়ানোর জন্য। এটার বামে যাবে, হ্যাঁ রাশিদুল ইসলাম বলতেছে এটার বামে যাবে তখনই যদি আমরা চাপ বাড়াইতাম। চাপ বাড়াই নাই তো, চাপ কমাই দিছি। আর চাপ যদি কমাই দিই তাহলে সেটা কি হবে? অবশ্যই বিক্রিয়াটা ডানে যাবে, আর বিক্রিয়াটা ডানে গেলে উত্তাপ বৃদ্ধি পাবে। সবাই কিন্তু এগুলো একটু মনে রাখবা, যাতে না বলো আর কি, ঠিক আছে, যাতে না বলা যায়। আচ্ছা, এখন একটু দেখো সবাই এগুলো, আর তোমরা বিশেষ করে যে শীতকাল যে বলছিলাম না শীতের কথা, শীতটা একটু ভালো মতো পড়বা।
যেটা যেটা না পারো বা যেটা যেটা না বুঝতে পারো সেটাই জিজ্ঞেস করবা। আর মনে করো যে অঙ্কগুলো দেওয়া আছে ক্যাপে ক্যাসি যে সম্পর্কগুলা সেই সম্পর্কগুলো দেখবা এবং বলে দেওয়া থাকে ক্যাপে এবং ক্যাসির মধ্যে মানে নিচের কোণটা সঠিক ক্যাপে এবং ক্যাসি সমান হবে নিচের কোণটার জন্য। আচ্ছা নিচের কোণটার জন্য ক্যাপে এবং ক্যাসি সমান হয়, কোণটার জন্য সমান হয়? ও হ্যাঁ, রাশিদুল ইসলাম বলছে এটার মধ্যে বিক্রিয়ার মধ্যে চাপ বাড়ানোর কথা বলছি। হ্যাঁ, বাড়াইলে বামে যাও, বামে আসবে, আর কমাইলে ডানে যাবে। থ্যাংক ইউ। আর এই যে সেটার কথা বলছিলাম, এরকম কোশ্চেন দেওয়া থাকে যে কেপি এবং কেসি সমান হবে নিচের কোন বিক্রিয়ার জন্য? কোন বিক্রিয়ার জন্য হবে? যখন ডেল এস এর মান শূন্য হবে, যখন ডেল এন এর মান কি হবে? শূন্য হবে। এগুলো কিন্তু তুমি মাথায় রাখবা, মাথায় রেখে পড়াশোনা করবা, যেটা না ভুলা যায় বা না ভুলে যাও। ঠিক আছে? ভুলে গেলে কিন্তু চলবে না। ভাইয়া একটা শীটও পাও নাই? একটা শীটও পাও? হ্যাঁ, শীটগুলো তোমাদের ভাইয়া দিয়ে দিবে, কি সমস্যা নেই, ভাইয়ের সাথে যোগাযোগ করিও। আর এই যে বিক্রিয়ার হারের একক কি হবে, বিক্রিয়ার হারের একক কখন কত হবে, এগুলো একটু দেখবা। আর এগুলোর সাহায্যে তো বড় বড় ম্যাথ আসে না। দেখো এখানে একটা এমসিকিউ আসছে, শূন্যকোণ বিক্রিয়ার জন্য হার ধ্রুবকের একক। আমি কিন্তু আজকে প্রথমে পড়াইছিলাম শূন্যকোণ বিক্রিয়ার জন্য হার ধ্রুবকের একক কি? মোল পার লিটার পার সেকেন্ড। এখানেও আছে মোল পার লিটার পার সেকেন্ড, এটাই হবে। পরে তো শূন্যকোণের জন্য পড়াবা শুরু না, তিনটা ক্রম আছে, শূন্য ক্রম, প্রথম ক্রম, দ্বিতীয় ক্রম, শূন্য ক্রম, প্রথম ক্রম, দ্বিতীয় ক্রম, তিনটা ক্রমের জন্য অবশ্যই পড়বা। এরপরে মনে করো যে এইটা এমসিকিউ গুলো দেওয়া আছে যে সংঘর্ষ তত্ত্বের জন্য দুইটা অপরিহার্য বিষয় হচ্ছে, একটা হচ্ছে ন্যূনতম শক্তিতে বিক্রিয়ার মধ্যে সংঘর্ষ ঘটে, আর একটা সুবিধাজনক। এই দুইটা আর কি, এগুলো একটু মনে রাখবা। এবং মনে করো স্পর্শ পদ্ধতিতে কি উৎপন্ন করা হয়? সালফিউরিক অ্যাসিড। আমি কিন্তু দেখাইছিলাম স্পর্শ পদ্ধতিতে বা স্পর্শ প্রণালীতে কিভাবে সালফিউরিক অ্যাসিড পাওয়া যায়। এই যেভাবে সালফার অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে কি হবে? সালফার ডাই অক্সাইড। আর যদি মনে করো সালফার ডাই অক্সাইড এই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আবার সালফার ট্রাই অক্সাইড উৎপন্ন হবে। এখন মনে করো সমতাকরণ যদি করো, এখানে 2 দিবা, এখানে দিবা 3, তাহলে টোটাল কত হলো? না, 2 এবং 3 পরে দেই। আচ্ছা, এটা সমতাকরণ তোমরা করে নিবা, ঠিক আছে? এরপরে মনে করো সালফার ট্রাই অক্সাইড, সময় লাগবে সমতাকরণ করতে, তার সাথে যদি পানি যুক্ত করি, পানি যুক্ত করলে কি হবে? সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হবে। এটা হচ্ছে স্পর্শ প্রণালীতে। অথবা হ্যাবারবোস পদ্ধতিতে কিভাবে অ্যামোনিয়া পাওয়া যায়, তখন 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেওয়া হয়। এগুলা কিন্তু প্রভাবক সহ মনে রাখবা, প্লাটিনাম, ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড এগুলা। আরেকটা কিন্তু আসে পরীক্ষার মধ্যে, এটা এই যে বার্কল্যান্ড আইড, এই পদ্ধতিতে কি উৎপন্ন করা হয়? নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করা হয়। সেটা একটু মনে রাখবা বা মাথায় রাখবা, এগুলা যাতে না বলা যায় তোমাদের। এরপরে মনে করো যে এমসিকিউ গুলো দেওয়া আছে, বলছে একটা কোশ্চেন আর কি, বিক্রিয়ার সাম্য অবস্থা ধ্রুবক। সাম্য অবস্থা মানে হচ্ছে এই যে আমরা ইকুইলিব্রিয়াম বলি না, এটাই তো সাম্য অবস্থা। এই সাম্য অবস্থানের জন্য নিচের মানে সাম্য অবস্থা ধ্রুবক হবে কোনটির উপর নির্ভরশীল হবে আর কি? তাপমাত্রার উপর আর কি। এগুলো মনে রাখবা। এরপরে মনে করো একটা বিক্রিয়া দেওয়া আছে, এই যে উপরে একটা বিক্রিয়া দেওয়া আছে, বিক্রিয়া হচ্ছে এরকম, বলছে কেসি একক নিচের কোনটি হবে? কেসি একক কি হবে? আচ্ছা, এই একটা বিক্রিয়া যদি বলে, এই একটা বিক্রিয়া দেওয়া, বিক্রিয়া দিয়া বলবো এই বিক্রিয়ার কি নির্ণয় করতে তুমি? এই বিক্রিয়ার একক নির্ণয় করতে। এই বিক্রিয়ার মধ্যে ডেলের পরিমাণ শূন্য না, তাহলে এর মধ্যে কি একক থাকবে? একক তো থাকবে না, তার মানে এই বিক্রিয়ার কি নাই, একক নাই। সবাই এগুলো একটু বিস্তারিত ভাবে পড়বা। আর যেটা যেটা না পড়ো, যেটা যেটা না বুঝতে পারো, সেগুলো কমেন্টে জানিয়ে রাখবা। সবাই একটু মনোযোগ সহকারে পড়বা। এরপরে যে পিএইচ পড়াইছিলাম, পিএইচ কিন্তু অবশ্যই পড়বো তোমরা মনোযোগ সহকারে। যেরকম রক্তের পিএইচ 7.4, আবার যে মাটির পিএইচ 7 থেকে 8, এগুলো কিন্তু একটু মনে রাখার মতো। পানির পিএইচ কত? 7, এটা অঙ্ক করে পর্যন্ত দেখেছি। তারপরে এগুলো একদম বিস্তারিত ভাবে পড়বা, যেটা না বলা যায়। অথবা মনে করো ইউরিয়া সার, ইউরিয়া মানে রাসায়নিক, ইউরিয়া সার কিভাবে উৎপন্ন করা হয়? রাসায়নিক ভাবে উৎপন্ন করা হয়। ইউরিয়া সার কিভাবে উৎপন্ন করা হয়? রাসায়নিক ভাবে উৎপন্ন করা হয়। এই যে ইউরিয়ার সংকেত কি? এই যে এটা CONH2, এটা কার সংকেত? ইউরিয়া সারের সংকেত। এখন জিজ্ঞেস করতে পারো
ইউরিয়া কিভাবে উৎপন্ন করা হয়। এখন ইউরিয়ার প্রসেস যদি বলি তাহলে লাস্টে হচ্ছে কি কি পাওয়া যায়, নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাস বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন হয়, আলাদা করে কার্বন এবং অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড আর অ্যামোনিয়াকে একসাথে গলায় অ্যামোনিয়াম অ্যামোনিয়াম কি উৎপন্ন হয়, সায়ানাইড উৎপন্ন হয়, অ্যামোনিয়াম সায়ানাইড উৎপন্ন হয়। তাকে যদি আমরা কি করি ভেঙে লিখি, বা যেটাকে আমরা কি বলি সমানতা বলি, সমানতা বলি। তাহলে সমানতা বা সমানতা না, হ্যাঁ সমানতা, মানে গাঠনিক সংকেত একই হবে কিন্তু এদের কি হবে মানে আণবিক সংকেত একই হবে, গাঠনিক সংকেত ভিন্ন হবে। আণবিক সংকেত একই হবে কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হবে। যদি গাঠনিক সংকেত ভিন্ন হয় তাহলে সেটাকে কি বলবো আমরা, আইসোমার বা সমানতা বলবো আর কি। আর সমান বিক্রিয়া বা সমানতা বা সমানুপাত বিক্রিয়া কিন্তু আমরা মূলত ইউরিয়া পাই আর কি। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখবা। আচ্ছা দুই একটা সংকেত দেখি, এটা একটু দেখো, কপার সালফেট 5 অনু পানি, আচ্ছা কপার সালফেট 5 অনু পানি, এটা সমান কি হবে, এই 5 অনু পানি, কপার সালফেট 5 অনু পানি, এটা কার সংকেত, তুদের সংকেত। কার সংকেত, তুদের সংকেত। এখন ধরো ক্যালসিয়াম সালফেট এবং কি 2 অনু পানি, ক্যালসিয়াম সালফেট 2 অনু পানি, এটা কার সংকেত, জিপসামের সংকেত। কার সংকেত, জিপসামের সংকেত। এগুলো কিন্তু একটু মনে রাখবা। আর মরিচার সংকেত কি, কমেন্ট একটু জানাও, মরিচার সংকেত কি, মরিচার সংকেত কি, কমেন্ট একটু জানাও মরিচার সংকেত কি, এই যে মরিচা, এই যে মরিচা। মরিচার সংকেত হচ্ছে Fe2O3, N অনু পানি। তার মানে কি, এটা হচ্ছে কার সংকেত, মরিচার সংকেত। আর মরিচা কিভাবে পড়ে জানো, মরিচা পড়ে হচ্ছে বাইরের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আয়রন, মানে হচ্ছে লোহা, আয়রন মানে কি লোহা, হচ্ছে বাইরের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, বাইরের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। তার মানে কি, আয়রন বাই অক্সিজেনের সাথে বিক্রিয়া করার ফলে মরিচা উৎপন্ন হয়। আর মরিচার সংকেত কি, এই যে Fe2O3, N অনু পানি, এটা কিন্তু মনে রাখবে সবাই, N অনু পানি, এটা হচ্ছে মরিচার সংকেত। এখন মনে করো যদি লোহাই কি মানে বাইরের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না, আর যে পদার্থগুলো বাইরের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সেগুলাই মরিচা, মনে থাকবে সবার। এখন মরিচা উৎপন্ন হয় লোহার সাথে, যে গুঁড়াগুলো উৎপন্ন হয় যেগুলা, এগুলো আর কি। এছাড়াও মনে করো দহন বিক্রিয়াটা কি, মানে দহন বিক্রিয়া কেন বলতেছি জানো, এই বাইরের অক্সিজেনের কথা মনে হওয়ার পরে বলছি। কার্বন আর অক্সিজেন বিক্রিয়া করার ফলে কি উৎপন্ন হবে, কার্বন ডাই অক্সাইড, আচ্ছা সালফার আর হচ্ছে অক্সিজেন। যদি তুমি কি করো বিক্রিয়া করো তাহলে সালফার ডাই অক্সাইড। তার মানে বলতে চাইতেছি যে সকল বিক্রিয়ার মধ্যে অক্সিজেন লাগে কি, বা অক্সিজেন লাগবেই বিক্রিয়া করতে, মানে অক্সিজেন আলাদাভাবে যুক্ত হবে, যদি আলাদাভাবে যুক্ত হয় তাহলে সেগুলো হচ্ছে কি তোমার দহন বিক্রিয়া। আর দহন বিক্রিয়ায় কি পাওয়া যায়, দাহ্য পদার্থ পাওয়া যায়। যে সকল বিক্রিয়াকে অক্সিজেনের সংস্পর্শে পোড়ানো যায় তাকে কম্বাস্টেবল গ্যাস বা দাহ্য পদার্থ বলা হয়, এগুলো একটু মনে রাখবো সবাই, এগুলো কিন্তু বলবা না। আর সবাই একটু মনোযোগ সহকারে পড়বা। আর যেটা না পারো বা যেটা না বুঝতে পারো কমেন্টে সেগুলো অবশ্যই জানাবা। আর সবাই একটু মনোযোগ সহকারে পড়ো, একটু কষ্ট করে পড়ো। তোমাদের পড়াশোনা তো তোমাদেরই করতে হবে না, অন্যজন তো করে দিবে না। তাই যে সময়টা আছে পর্যাপ্ত পরিমাণ বলতে 2 মাস, 2 মাস সময় 60 দিন, 60 দিনে কত ঘন্টা জানো, প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা মিনিট একদম হিসাব করে পড়বা,
একদম কোনো কিছু বাদ দিবা না, একদম মনোযোগ সহকারে পড়বা সবটুকু করে। আর যেটা না পড়ো, যেটা না বুঝতে পারো সেগুলো অবশ্যই জানাবা। মনে থাকবে সবার? তাই সবাই একটু মনোযোগ সহকারে পড়বা। আর যেটা যেটা না বুঝতে পারো কমেন্টে জানাবা। আর সবাই একটু মনোযোগ সহকারে পড়বা, ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ